আচ্ছা, সাউন্ড আর ছবি ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কারো কোনো ডাউট আছে রিগার্ডিং ইংলিশ? আজকে থেকে ইংলিশ ক্লাস 1 স্টার্ট হবে। কম্প্রিহেনশনের রুলস লেখাবো আর তার সাথে ইডিয়াম ABCD পড়াবো। এবার এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানতে চাও ইংলিশের সিলেবাস রিলেটেড বা ইংলিশ রিলেটেড, আগে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে বলবে। ওকে, কারো কোনো প্রশ্ন নেই? স্টার্ট করছি। আগে আমরা কম্প্রিহেনশনের রুলসগুলো লিখবো, বুঝবো, ঠিক আছে? খাতা পেন সামনে রাখবে, ইংলিশ ক্লাসে খাতা পেন সামনে রাখবে। কম্প্রিহেনশনের আজকে বেশ কিছু রুলস লিখিয়ে দেবো, যে রুলসগুলো ফলো করে আমাদেরকে কম্প্রিহেনশন পরে করতে হবে। নেক্সট উইক থেকেই কম্প্রিহেনশন রয়েছে, নেক্সট উইকও না, এটা তোমাদের অ্যাকচুয়ালি আগের উইকের ক্লাস, তো সেই হিসেবে বৃহস্পতিবারেই আবার কম্প্রিহেনশন রয়েছে আজকে। আচ্ছা, যেটা বলার সেটা একটুখানি আগে বলে দিই, সেটা হচ্ছে এই আজকে মঙ্গল বুধবারের যে ক্লাসটা সেটা আগের শুক্র শনিবারের ক্লাস, আর সামনের শুক্র শনিবারের যে ক্লাসটা ওটা বৃহস্পতি শুক্রবারে করিয়ে দেবো। আর তারপরে যদি শনিবারে পসিবল হয়, শনিবার বা একটা এক্সট্রা ক্লাস আমি ও বাড়িতে শনি রবিবারে ও বাড়িতে বসে করিয়ে দেবো, মানে আমার শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আইপ্যাড থেকে অনলাইনে ক্লাস করিয়ে দেবো। কারণ হচ্ছে ওই 15 আর 16 তারিখ যেটা পড়েছে, 15ই আগস্ট আর 16ই আগস্ট যে দিন দুটো পড়েছে, শুক্র আর শনিবার পড়েছে, ওই দুটো ক্লাস অফ যাবে, ওই দুটো ক্লাস ছুটি থাকবে। ওই ক্লাস দুটো আমি তার আগে একটা সপ্তাহে যে কোনো একটা দিনে আমি তোমাদের জানিয়ে দেবো, ওই টাইমে ওই বাড়িতে বসে আমি ক্লাসটা করিয়ে দেবো, ঠিক আছে? তো এই সপ্তাহে আমাদের টানা 4 দিন ক্লাস আছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। আর 15ই আগস্ট আর 16ই আগস্টের যে ক্লাসটা রয়েছে ওটা তারপরের সপ্তাহে এক্সট্রা আমি ওখানে বসে 2 দিন ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? আর এমনিতেও যেহেতু গুগল মিটের ক্লাস, অসুবিধা হবে না। ইংলিশ ক্লাস বলো বা মডার্ন হিস্ট্রি ক্লাস বলো, মডার্ন হিস্ট্রিটা আমি আইপ্যাডে স্ক্রিন শেয়ার করে করিয়ে দেবো নোট থেকে। আর তোমাদের ইংলিশ যেরকম গুগল মিটে হচ্ছে ওটা ওভাবে গুগল মিটেই হবে, ওটাতে অসুবিধা হবে না, ওটা যে কোনো জায়গায় বসেই করানো যাবে। আচ্ছা, স্টার্ট করছি আমরা। কম্প্রিহেনশন সম্পর্কে আগে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সব আছে, রেকর্ডেডও হচ্ছে, এই যে এখানে রেকর্ডেড দেওয়া আছে, ঠিক আছে? রেকর্ডেড পেয়ে যাবে। আচ্ছা, কম্প্রিহেনশন কাদের দরকার আগে একটু বলি। প্রথমত হচ্ছে যারা এক্সক্লুসিভলি শুধুমাত্র WBCS এবং 2024-25 এক্সাম দেবে, তারপরে আর দেবে না, তাদের কম্প্রিহেনশন করলেও করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে 25 অবধি তো বোধ হয় 25-26 অবধি এই সিলেবাসটাই পুরনো সিলেবাসই থাকবে, তো তাদের টিল ডেট এখন অবধি তো কম্প্রিহেনশনের দরকার পড়ে না। নতুন সিলেবাস আসলে পরে সিস্যাটে কম্প্রিহেনশনের দরকার পড়বে, ঠিক আছে? তো তখন সিস্যাটে কম্প্রিহেনশনের দরকার পড়বে WBCS এর ক্ষেত্রে নতুন সিলেবাস। আর UPSCতে অলরেডি সিলেবাস রয়েছে কম্প্রিহেনশন, এটাকে রিডিং কম্প্রিহেনশন বলা হয়, শর্টে RC বলা হয়ে থাকে। এই 3টে সাবজেক্টকে নিয়ে সিস্যাট পেপার তৈরি হয়, ম্যাথ, রিজনিং আর রিডিং কম্প্রিহেনশন। ম্যাথ রিজনিং থেকে 70 নাম্বার মতো ধরে রাখো, আর বাকি 30টা কোশ্চেন, 70 নাম্বার না, 70% অ্যাকচুয়ালি, পার্সেন্টেজে ধরি, কারণ 80টা মতো কোশ্চেন থাকে, যার ভেতরে 25 থেকে 30টা কোশ্চেন কম্প্রিহেনশনে থাকে। এবার পার কোশ্চেন কত নাম্বার? 2.5 নাম্বার করে থাকে। তো যদি 25টা কোশ্চেন হয় তাতেই তোমার 62-63 নাম্বার এসে যাচ্ছে। যদি 30টা মতো কোশ্চেন হয় তাহলে 70-75 নাম্বার শুধু কম্প্রিহেনশন থেকেই এসে যায়। কিন্তু শুধুমাত্র কম্প্রিহেনশন করে গিয়ে যদি কেউ ভাবো যে সিস্যাট আমরা পাস করবো, যাদের ম্যাথ রিজনিংয়ের প্রবলেম আছে, তাহলে কখনোই সেটা পাস করবে না। তার সাথে সাথে ম্যাথ রিজনিং অল্প বিস্তর হলেও করতে হবে, মানে ম্যাথ থেকে 3-4-5টা কোশ্চেন সলভ করা, রিজনিং থেকে 4-5-10টা কোশ্চেন সলভ করা, টোটাল মিনিমাম 50টা কোশ্চেন সলভ করে আসতেই হবে সিস্যাটে, মিনিমাম 50 কোশ্চেন সলভ করে আসতে হবে। যার ভেতরে কম্প্রিহেনশনের অ্যাকিউরেসি আমার ওপর ছেড়ে দাও। কম্প্রিহেনশন সম্পূর্ণ যে কটা ক্লাস আমি তোমাদের পেড ব্যাচে করাবো, প্লাস তার সাথে ইউটিউবে ডেমো ক্লাস হিসেবে ফ্রি কম্প্রিহেনশনের প্রচুর ক্লাস আসবে নেক্সট মান্থ থেকে, অগাস্ট সেপ্টেম্বর থেকে প্রচুর ইউটিউবে আমি কম্প্রিহেনশনের ফ্রি ক্লাস করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করানো, এছাড়া এক্সট্রা প্যাসেজ থেকে সলভ করানো, এগুলো আমি ব্যাচে যেমন সপ্তাহে একদিনের যেটা চলবে, তার সাথে ইউটিউবেও কম্প্রিহেনশনের ক্লাস চলবে। তো দুটোকে কমপ্লিমেন্ট করতে হবে, মানে এমন নয় যে ব্যাচে পড়ছি বলে যে ইউটিউবের ক্লাসগুলো দেখবো না, তা না। ইউটিউবের ক্লাসগুলোতেও ধরো যেটা একবার করেই দেবো সেটা আর আমি ব্যাচে করাবো না, কারণ সপ্তাহে একদিন ওই ইংলিশ করানোতে এনাফ হবে না তোমাদের কম্প্রিহেনশন রেডি করার ক্ষেত্রে। তো যার জন্য কম্প্রিহেনশন যত দিন যাচ্ছে অনেক কঠিন আসছে, তো যার জন্য আমাদেরকে কিছু রুলস রেগুলেশনস তো এমনিই জানতে লাগে, যেটা সব ব্যাচেই লিখিয়েই থাকি, সেগুলো লিখে নাও আজকে। তার সাথে নেক্সট দিন থেকে আমরা যখন এগুলো প্র্যাকটিস করবো তখন সেটাকে অ্যাপ্লাই করাও শিখে যাবো। আজকে মেনলি আমরা রুলসটা লিখবো, কীভাবে সলভ করতে পারি, এবং পরের দিন থেকে প্র্যাকটিস করাটা আমরা করব, ঠিক আছে? আর প্র্যাকটিস করার ক্ষেত্রে
আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো অথবা সামনে ফোনে পিডিএফ খুলে সেখান থেকেও দেখতে পারো, বাট প্রিন্ট আউট করলে সবচেয়ে ভালো হয়। আর যদি পসিবল হয়, যদি বাড়িতে আইপ্যাড বা কোনো বড় স্ক্রিন টাইপের থাকে যেখান থেকে তুমি আন্ডারলাইন করে নিতে পারবে, ওই জন্য যাদের আইপ্যাড বা এই জাতীয় কিছু নেই বা বড় স্ক্রিন নেই ল্যাপটপ কম্পিউটারে যেখান থেকে আন্ডারলাইন করা যাবে, সেটা না থাকলে প্রিন্ট আউট করে নেওয়া সবচেয়ে ভালো। আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, প্রিন্ট আউট করে নেবে, অথবা নিজেদের কাছেও পাবে যে কোনো বইয়ে এই টাইপের যে বইগুলো তোমাদের বই আছে মনে হয়, এই বইটা ওসওয়ালের, এরকম দিশা পাবলিকেশনেরও একটা বই আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 29 বছরে 29 ইয়ার্সে জিএস রয়েছে, আর সিস্যাট আছে 2011 থেকে 2023-এর, এটাতে 2023 অবধি আছে কারণ এটা 24-এর প্রিলিমসের আগে কেনা হয়েছে, তো যার জন্য এটাতে 23 অবধি আছে। তো তোমাদের এখন কিনলে তোমরা 25 অবধি পেয়ে যাবে, এখানে 24-25টা নেই, ঠিক আছে? সো তোমরা 24-25 অবধি পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারটা আগে সলভ করতে হবে একদম ধরে, 2011, 12, 13 যদি নাও করো অন্তত 15 থেকে 25 অবধি 10 বছর মিনিমাম, 10-11 বছর মিনিমাম করতেই হবে, ঠিক আছে? সো ফার্স্টেই আর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা থাকলে বলবে, আমরা এবার লেখা স্টার্ট করব। খাতা পেন খোলো, ওপরে হেডিং করো রিডিং সিস্যাট, রিডিং কম্প্রিহেনশন রুলস, নিয়ম, হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন আরসি রুলস, ওপরে হেডিং করবে সিস্যাটের রিডিং কম্প্রিহেনশন রুলস, যার 25 থেকে 30টা লিখে রাখো, 25 to 30 কোশ্চেন, 25 to 30 কোশ্চেন, পার কোশ্চেন 2.5 নাম্বার, ঠিক আছে? 2.5 মার্কস পার কোশ্চেন 2.5 মার্কস, দ্যাট ইজ দি 70+ মার্কস, 60 to 70। এইটা যদি সলভ করতে পারো 60 থেকে 70 নাম্বার এখানেই উঠে যাচ্ছে। আর পাস মার্কস কত? 67। যারা জানো না লিখে নাও, সিস্যাটের পাস মার্কস কত? 200-তে কত পেতে হয়? 67 পেতে হয়, 67 পেতে হয়। তো 67-র মধ্যে দিদির কাছেই কম্প্রিহেনশনে 60 থেকে 70 নাম্বার দিদিই কভার করিয়ে দিচ্ছে। বাকি ম্যাথ রিজনিং একটু রেডি করে নিয়ে কি বাকি আর 20 নাম্বার 30 নাম্বার তোমরা তুলে নিতে পারবে না? ডেফিনেটলি পারবে, আশা করি। 100 নাম্বার ঠিকঠাক সলভ করে আসলেই হবে, 100 নাম্বার সলভ করলে সেখান থেকে 67 চলে আসে, ঠিক আছে? অ্যাকিউরেসি লেভেলটাকে বেটার করতে হবে। কম্প্রিহেনশনের অ্যাকিউরেসি লেভেল আমার ওপর ছেড়ে দাও, আমি পুরোটা রেডি করিয়ে দেবো। আচ্ছা, ফার্স্টেই প্রথম পয়েন্টে লেখো, ফার্স্ট পয়েন্টে লেখো, রিড দ্য কোশ্চেন ফার্স্ট, রিড দ্য কোশ্চেন ফার্স্ট, রিড দ্য কোশ্চেন ফার্স্ট, কমা, দেন প্রথমে প্রশ্ন পড়বে, দেন রিড অপশানস, দেন রিড অপশানস। প্রথমে কি পড়বো? প্রশ্নটা পড়বো, কি জানতে চেয়েছে, তারপর 4টে অপশান থাকে বা স্টেটমেন্ট থাকে, সেটা পড়বো। ফার্স্ট রিড দ্য কোশ্চেন, সেকেন্ড রিড দ্য অপশান, ফার্স্ট রিড দ্য কোশ্চেন, সেকেন্ড বা দেন রিড দ্য অপশানস, অপশান পড়বো, অপশানস। নাও এলিমিনেট, আফটার রিডিং বা লেখো আফটার রিডিং দ্য অপশানস, আফটার রিডিং দ্য অপশানস, নাও এলিমিনেট, আফটার রিডিং দ্য অপশানস, নাও এলিমিনেট the most absurd, 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 the most absurd, negative, comma, absurd, comma, negative, comma, impossible, comma, impossible statement, মানে পড়েই বুঝতে পারবে, ডোন্ট ওয়ারি। আজকে লিখছো হয়তো বুঝতে পারবে না, বাট কটা 2-3টে ক্লাসে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। আমরা একটু আজকের ক্লাসে 1-2 কোশ্চেন নিয়ে এরকম আলোচনা করে দেবো, যে প্রথমে আমরা কোশ্চেন পড়ছি, তারপর আমরা অপশান পড়বো, অপশান পড়ে 2-4টে অপশানের মধ্যে 2টো অপশান মনে হয় এক্ষুনি বাদ হয়ে যাবে, বেকার অপশান, আর 2টো অপশানে একটু কনফিউশন লাগে। কিছু কিছু কোশ্চেনে দেখা যায় 3টে অপশানই বাদ হয়ে যায়, একটা অপশান ঠিকঠাক লাগে। আবার কিছু কিছু কোশ্চেনে দেখা যায় একটা অপশান বাদ দেওয়া যায়, 3টেকেই কাছাকাছি লাগে। আবার কোনোটাতে বোঝাই যায় না, কোনোটাতে বোঝাই যায় না, মনে হয় আরে এটাও তো ভুল হতে পারে, ওটাও ঠিক হতে পারে, কনফিউজড হয়ে যায়। সো এরকম এই রুলসটা 100% সবকটা কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? সব রুলস, এই রুলসটা সবকটা কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কেন? কিছু কোশ্চেনে 2টো এলিমিনেট হয়, কিছু কোশ্চেনে 4টেই এলিমিনেট মনে হবে, কিছু কোশ্চেনে 4টেকেই ঠিক বলে মনে হবে, কিছু কোশ্চেনে 3টেকে ঠিক বলে মনে হবে, একটাকে ভুল মনে হবে, কিছু কোশ্চেনে 3টেকেই ভুল মনে হবে, একটাকে ঠিক মনে হবে। এটা কোশ্চেনের ওপরে ডিপেন্ড করে যে এটা অ্যাকচুয়ালি কোনটাকে ঠিক মনে হবে, কোনটাকে ভুল মনে হবে। সো এটা আমরা ডিসাইড করব কখন? যখন আমরা কোশ্চেন পড়ছি, অপশান পড়ছি, তারপর ডিসাইড করবো। এটা কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে, ঠিক আছে? সো ফার্স্ট রিড দ্য কোশ্চেন, দেন দি অপশান, দেন নাও এলিমিনেট দ্য
মোস্ট অ্যাবসার্ড, যেটা সব থেকে বোকা বোকা হবে, আমরা পড়বো এরপরে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন যখন সলভ করবো দেখতে পাবে কিছু অপশন শুনেই মনে হবে এটা তো হতেই পারে না, এরকম বোকা বোকা অ্যান্সার কী করে দিল। ঠিক আছে, তো যেটা সব থেকে অ্যাবসার্ড, যেটা সব থেকে নেগেটিভ, যেটা ইম্পসিবল, যেটা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, সেই ধরনের স্টেটমেন্টগুলোর পাশে এভাবে করে ক্রস দেবো। ধরো এ বি সি ডি, এ আর সি মনে হচ্ছে একদম ভুল, সো এ আর সি এর পাশে আমি ক্রস করলাম। আর বি আর ডিটা আমি জানি না, কারণ আমি এখনও প্যাসেজ পড়িনি, সো আমি বি আর ডি এর পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবো। কী করবে, এগুলো দরকার হলে লিখে নাও, এগুলো লিখে নাও। ইন কেস ফর এক্সাম্পল এ অ্যান্ড বি ক্রস দিলাম অ্যান্ড বি আর সি এর পাশে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম, খাতায় ওভাবেই আঁকো, এ বি সি ডি লেখো, দিয়ে এ আর সি এর পাশে একটা ক্রস দাও, বি আর ডি এর পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও। এইবার নাও ফোর্থ, রিড দ্য প্যাসেজ। এইবার আমি প্যাসেজ পড়বো, নাও কাম টু দ্য প্যাসেজ, এইবার প্যাসেজটা পড়তে হবে, নাও কাম টু দ্য প্যাসেজ। ঠিক আছে, কি করলাম, কোশ্চেন পড়লাম, অপশান পড়লাম, অ্যাবসার্ডগুলোকে বাদ দিলাম, যদি বাদ দিতে পসিবল হয় ভালো, কোনো মানে ধরো 30টা কোশ্চেন এসছে কম্প্রিহেনশনে, ধরো 3-4টে কোশ্চেন এমন থাকে যেটা থেকে পড়ে বাদ দেওয়া যায় না, 3-4টে, বেশি থাকে না ওরকম, যেটা থেকে বাদ দিতে পারবে না ওরকম ম্যাক্সিমাম 3-4টে থাকবে, বাকি দুটো থেকে বাদ দিতে পারবে। এখন কিচ্ছু পারবে না, এখন সলভ করতে গেলে কিছু পারবে না, বাট টানা 3 মাস 4 মাস কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, এইবার রিড দ্য প্যাসেজ, পরের দ্বিতীয় পয়েন্টে লেখো, ওয়াইল রিডিং দ্য প্যাসেজ, রিডিং প্যাসেজ পড়ার সময় আমাদের কী কী মাথায় রাখতে হবে। আচ্ছা, রিড দ্য প্যাসেজের লিখে নাও, আর পরে আমি বলছি রিড দ্য প্যাসেজের সময় কী কী মাথায় রাখতে হবে, পরের পয়েন্টে ওটা বলবো। লেখো, ওয়াইল রিডিং দ্য প্যাসেজ, 2 নাম্বার পয়েন্ট, ওয়াইল রিডিং দ্য প্যাসেজ underline the keywords, underline the keywords, K-E-Y, keywords এর ব্র্যাকেটে লেখো, keywords এর ব্র্যাকেটে লেখো, which is related to GS paper, which is related to GS paper like environment, economy, polity, science and tech, social issue, লেখো keywords এর ব্র্যাকেটে লেখো, which is related to GS papers, which is related to GS papers like environment, economy, শর্টে শর্টে লেখো, EVS, ECO, polity, PO, social issue, SO, এভাবে করে লেখো, social issue, science and tech, S&T, এভাবে শর্টে লিখে দাও। এই যে টার্মগুলো অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন ক্লাস সলভ করবো দেখতে পাবে যে ম্যাক্সিমাম প্যাসেজগুলো থাকে কিসের ওপর বেস করে, লিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, এখনই লিখতে হবে না, ম্যাক্সিমাম আরেকবার রিপিট করবো, তাই তো, ওকে, হুইচ ইজ রিলেটেড টু জিএস পেপার, হুইচ ইজ রিলেটেড টু জিএস পেপার লাইক পলিটি, এনভায়রনমেন্ট, এই সাবজেক্টগুলো লেখো, পলিটি, এনভায়রনমেন্ট, ইকোনমি, সোশ্যাল ইস্যু, সায়েন্স অ্যান্ড টেক, 5টা বলেছি, এরকম এমন নয় যে 5টার মধ্যেই লিমিটেড, অনেক সাবজেক্ট আছে, আমি জাস্ট অন অ্যান অ্যাভারেজ 4-5টা এক্সাম্পল দিলাম, লাস্টে এটসেট্রা লিখে দাও, ইটিসি, ইকোনমি, এনভায়রনমেন্ট। হ্যাঁ বলো, হিস্ট্রি না, হিস্ট্রি ওই জন্য বললাম ম্যাক্সিমাম প্যাসেজ, ওটাই পড়ছিলাম, ম্যাক্সিমাম প্যাসেজ আসে হচ্ছে কারেন্ট রিলেটেড, হিস্ট্রির সাথে কানেক্টেড হয়ে আসে না সেরকম প্যাসেজ। ঠিক আছে, যেগুলো যে সাবজেক্টে যে পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হওয়া পসিবল, নতুন আপডেট হওয়া পসিবল, সেই সমস্ত প্যাসেজই বেশি এসে থাকে। লেখো ম্যাক্সিমাম প্যাসেজেস কামস ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট হওয়া পসিবল হয় সেরকম প্যাসেজগুলোই আসে। ম্যাক্সিমাম প্যাসেজ কাম ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্যাসেজ, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্যাসেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি পেলাম আমরা, প্যাসেজ পড়বো যখন প্রথমে কিওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করছি, প্রথম পয়েন্ট কিওয়ার্ডস ওয়াইল রিডিং দ্য প্যাসেজ, আমি এখনও 2 নাম্বার পয়েন্টেই আছি, 3 নাম্বার পয়েন্টে যাইনি, 2 নাম্বার পয়েন্টটা অনেকটা বড়। হ্যাঁ, কি ওয়াইল রিডিং দ্য প্যাসেজ, যখন আমি প্যাসেজ পড়ছি তখন আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, যেমন ধরো লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ইনক্লুসিভ গ্রোথ, তারপরে ধরো ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবল, বা ধরো এনভায়রনমেন্টের বায়োডাইভার্সিটি হটস্পট, দিজ আর দি এক্সাম্পল। সোশ্যাল ইস্যুর মধ্যে ধরো পভার্টি, বা ধরো আনএমপ্লয়মেন্ট, আর কি হতে পারে, জিওগ্রাফির ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরকম ধরনের যে টার্মগুলো হয়, এই টার্মগুলো কোনো না কোনো জিএসের সাথে কানেক্টেড হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেক, টেকনোলজিক্যাল আপডেট,
এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমার্জিং টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ন্যানো টেকনোলজি, এই রিলেটেড থাকে। স্পেশালি এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জের ওপর প্রচুর প্যাসেজ আসে, প্রচুর আসে, ঠিক আছে। তো এইভাবে করে আমাদেরকে কি করতে হবে, এই প্যাসেজগুলোকে, এই যে প্যাসেজটা পড়ছি যখন, তখন আন্ডারলাইন করবো। যেই ওয়ার্ডটা পাচ্ছি এরকম করে সার্কেল করে দিলাম বা একটা আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করবে, এই ওয়ার্ডটাকে স্পেসিফিক্যালি আন্ডারলাইন করবে। ওকে, সে এইবার এই পয়েন্টের মধ্যেই লেখো দেন, দেন এই পয়েন্টের পর যেটা স্টপ করলে ফুল স্টপ দিলে তারপর থেকে লেখো দেন সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ডস, দেন সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ডস, বুঝিয়ে দিচ্ছি কী জিনিস, বুঝিয়ে দেবো, আগে লিখে নাও। দেন সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ডস, এক একটার ক্ষেত্রে এক একটা সাইন ব্যবহার হবে, যেমন কিওয়ার্ডসের ক্ষেত্রে আন্ডারলাইন করব, কানেক্টিং ওয়ার্ডসের ক্ষেত্রে গোল করে দেবো, কানেক্টিং ওয়ার্ডসের গোল করে দেবো। দেন সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ডস, কানেক্টিং ওয়ার্ডস কোনগুলো ব্র্যাকেটে লেখো, কানেক্টিং ওয়ার্ডসের ব্র্যাকেট দাও, দিয়ে লেখো কোন কোনগুলো, লাইক কোন কোনগুলো, দ্যাট, হুইচ, হেন্সফোর্থ, দ্যাট, হুইচ, হেন্সফোর্থ। কোনটা বলো, হুইচের বানান, হুইচ কোনটার? পিচ, পিচ না, পিচ তো বলিনি আমি, কিছু পিচ কিছু বলিনি, কোনটার কথা বলছো? দ্যাটের পর হুইচ, 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 WHICH, হুইচ, 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 নট পিচ। কানেক্টিং ওয়ার্ডস বলছি না, দুটো শব্দকে জোড়া করে কম্পাউন্ড সেন্টেন্স করে, কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে যেগুলো অ্যাড হয় ওগুলোকে কানেক্টিং ওয়ার্ডস বলা হয়। দ্যাট, হুইচ, হেন্সফোর্থ, বিকজ, অ্যাজ অফ, এগুলো, ঠিক আছে, এগুলোকে কানেক্টিং ওয়ার্ডস বলে। যারা কি করে না জানলে লিখে নিতে পারো, যারা সিম্পল সেন্টেন্সগুলোকে কম্পাউন্ডে বা কমপ্লেক্সে কনভার্ট করে তাদেরকে কানেক্টিং ওয়ার্ডস বলা হয়। ওরা কি করে দুটো ছোট বাক্যকে একসাথে করে জুড়িয়ে একটা লম্বা বাক্য করে দেয়। হুইচ বলেছি, হ্যাঁ, দ্যাট, হুইচ, এগুলো। আচ্ছা, এইগুলোকে কি করব, সার্কেল করব। সার্কেল করার পরে কি করব, নাও এবার লেখো, নাও রিড ইট, নাও রিড দ্য প্যাসেজ ইন সিম্পল সেন্টেন্স, নাও রিড দ্য প্যাসেজ ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, নাও রিড দ্য প্যাসেজ ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। ওই মাঝখানে যেই সার্কেল করে দিলাম ওই অবধি আমি পড়ে থেমে যাব। জেনারেলি কি হয়, প্যাসেজের লাইনগুলো অনেক বড় বড় হয়। আমরা পড়বো একটু বাদে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব যে একটা লাইনে, একটা সেন্টেন্সে একটা গোটা প্যাসেজ, এরকম প্রিভিয়াস ইয়ারে ইউপিএসসিতে এসছে। একটা প্যাসেজে একটাই সেন্টেন্স রয়েছে, মানে শুরু হয়েছে আর ও মাঝখানে মাঝখানে এত কানেক্টিং ওয়ার্ডস দিয়েছে, বিকজ, ডিউ টু, হ্যাভ, হ্যাড, হুইচ, দ্যাট, হেন্সফোর্থ, দ্যাটস ওয়াই, এই সমস্ত কানেক্ট করে 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 লাইনটাকে এত লম্বা করে দিয়েছে। গোটা প্যাসেজ জুড়ে শুধু একটাই সিঙ্গেল সেন্টেন্স রয়েছে। তো এইবার কি হয়, স্টুডেন্টরা এত বড় লম্বা প্যাসেজ জেনারেলি পড়তে গেলে কনফিউজড হয়ে যায়, ভাবে আরে বাবারে কী পড়ে আসলাম, প্রথম থেকে পড়তে পড়তে নিচ অবধি আস্তে আস্তে প্রথমে কী পড়েছে ভুলে যায়। ওই জন্য যখন প্যাসেজ পড়বো ওই কানেক্টিং ওয়ার্ডসগুলোকে সাথে সাথে সার্কেল করে মাঝ বরাবর কেটে দাও, যে না আমার এটা দরকার নেই, আমি শুধু ওই সিম্পল সেন্টেন্সটুকু পড়বো, ব্যাস, ওখানে একটা ফুল স্টপ, আমি মনে করবো ওখানে একটা ফুল স্টপ হয়ে গেছে, পরের লাইন থেকে আমি পড়ছি, ঠিক আছে। সো কী করছি আমরা, নাও কানেক্টিং ওয়ার্ডসগুলোকে বাতিল করে দিয়ে, বাদ দিয়ে, ডিসকার্ড দ্য কানেক্টিং ওয়ার্ডস অ্যান্ড রিড ইট ইন আ সিম্পল অ্যান্ড শর্ট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে পড়বো। নাও রিড দ্য প্যাসেজ ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, ডিসকার্ডিং দ্য কানেক্টিং ওয়ার্ডস, কানেক্টিং ওয়ার্ডসগুলোকে বাদ করে দেবো, ঠিক আছে, করে আমরা শর্টস এবং সিম্পল সেন্টেন্সে রিড করব, তাহলে মানেটা অনেকটা সহজে বোঝা যায়। নাও রিড দ্য প্যাসেজ ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, নাও রিড দ্য প্যাসেজ ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। ওকে, ঠিক আছে, এবার আমরা প্যাসেজ কি করছি, শর্ট এবং সিম্পল সেন্টেন্সে পড়ছি। ওকে, এইবার পরের পয়েন্ট, এটা গেল 2 নাম্বার পয়েন্ট। এবার 3 নাম্বার পয়েন্ট লেখো, রুলসের মধ্যে 3 নাম্বার পয়েন্ট লেখো। 3 নাম্বার পয়েন্টে লিখবে, রিড দ্য কি ওয়ার্ডস অফ দ্য কোশ্চেন, রিড দ্য কি ওয়ার্ডস অফ দ্য কোশ্চেন অ্যান্ড সার্কেল দেম,
রিড দ্য কিওয়ার্ডস অফ দ্য কোশ্চেন অ্যান্ড সার্কেল দেম। প্রশ্নের যে কিওয়ার্ডসটা রয়েছে সেটাকে পড়তে হবে, সার্কেল করতে হবে। রিড দ্য কিওয়ার্ডস অফ দ্য কোশ্চেন অ্যান্ড সার্কেল দেম। ব্র্যাকেটে লেখো এই যে কিওয়ার্ডসটা, প্রশ্নের কিওয়ার্ডস বলতে কি বোঝায়? প্যাসেজের কিওয়ার্ডস আলাদা হয়, প্রশ্নের কিওয়ার্ডস আলাদা হয়। প্রশ্নের প্যাসেজের কিওয়ার্ডস তো আমরা বুঝে গেছি। আচ্ছা, জয়তে কি লিখেছো দিদি? কানেক্টিং ওয়ার্ডস কীভাবে বুঝবো? হ্যাভ হ্যাডও না না না, ওরকম ব্যাপার না, এটা লাইনের ওপর পড়লেই বোঝা যাবে। হ্যাভ হ্যাডও কানেক্টিং ওয়ার্ডস না, ওটা ডিপেন্ড করছে কিসের ওপরে, ঠিক আছে? অনেক সময় হ্যাডকে ইউজ করা হয়ে থাকে, কিছু কিছু লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। লাইক ধরো আমি ভাত খেয়েছিলাম, তারপর আমি স্কুলে গেলাম। সিম্পল সেন্টেন্সে কি লিখবো? আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গেছি। ওরা কি বলবে? হ্যাভিং দ্য ডিনার বা হ্যাভিং দ্য লাঞ্চ, হ্যাভিং দ্য ব্রেকফাস্ট, আই হ্যাভ গো টু স্কুল। সো সেই রকম ক্ষেত্রে হ্যাডিং, হ্যাড, হ্যাভ এগুলো ইউজ হয়ে থাকে। এটা ডিপেন্ড করে, হ্যাভ হ্যাড নিজে পার্সোনালি কানেক্টিং ওয়ার্ডস নয়, বাট ওটাকে লাইনের ভেতরে কীভাবে ব্যবহার করা হচ্ছে ইংলিশে তার উপরে বেস করে হয়ে থাকে। যখন আমরা প্যাসেজ পড়বো তখনই আমি তোমাদেরকে বলে দেবো। এটা শুধু রুলস লিখে কিচ্ছু হবে না, বোঝা গেছে? এটা প্র্যাকটিসের ওপরে হবে। ক্লাসে যখন আমরা প্র্যাকটিস করবো, আমি প্যাসেজ পড়াবার সময় বলে দেবো এটা কানেক্টিং ওয়ার্ড সার্কেল করো, এটা কিওয়ার্ডস আন্ডারলাইন করো। ওই জন্য আমি বললাম যে প্রিন্ট আউট বার করে রাখবে, বা সামনে ল্যাপটপ, কম্পিউটার বা প্যাডে কিছুতে যদি রাখো, সাথে সাথে আন্ডারলাইন করে নেবে। শুধু ওই যে দিদি বলছে মুখে আর আমি হাতে কাগজে করছি, তাহলে কাজ হবে না, ওই জন্য বললাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলেই হবে আপাতত, টিল ডেটের জন্য 2025 অবধি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থাকলেই হবে। তো আমরা 15 থেকে স্টার্ট করবো, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 করে 25 অবধি মোটামুটি 11 বছরের প্রিভিয়াস ইয়ার সলভ করলেই হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সেটাতে আমরা পরে আসছি। এইবার বিষয়টা হচ্ছে যখন আমরা কিওয়ার্ডস পড়ছি, কোশ্চেনের কিওয়ার্ডস, এই যে এক্সাম্পলে ব্র্যাকেটে লেখো কোশ্চেনের কিওয়ার্ডস কী কী হয়, লেখো ব্র্যাকেটে। ক্রাক্স, CRUX, ক্রাক্স, কমা কমা দিয়ে লিখবে, অনেক কিওয়ার্ডস হয়। ক্রাক্স, ক্রাক্স, ক্রাক্স বানান CRUX, CRUX, ক্রাক্স, ক্রাক্স। কনোটেশন, কনোটেশন, CONNO, কনোটেশন, TATION, কনোটেশন, ক্রাক্স, কনোটেশন, কমা ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন, IMPLICATION, ইমপ্লিকেশন, কমা ইনফারেন্স, 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 INFERENCE, ইনফারেন্স, অনুমান, ঠিক আছে? ইনফারেন্স মানে পরে বলছি আমি, এগুলোর আগে লিখে নাও। ইনফারেন্স, ক্রাক্স, কনোটেশন, ইমপ্লিকেশন, ইনফারেন্স, কমা সাজেশন, সাজেশন, কমা কনক্লুশন, কনক্লুশন, কমা সলিউশন, সলিউশন, সলিউশন। আচ্ছা, আরও আছে, আমি একবার তাও চেক করে নিচ্ছি। প্রচুর ওয়ার্ডস আছে, একটা দুটো রকম বলে শেষ করা যাবে না, অনেক ওয়ার্ডস আছে যা প্রিভিয়াস ইয়ারে এসছে। বলো। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, এখনও বোঝাইনি, আগে লিখে নাও কমা দিয়ে। অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন বানান ASSUMP, অ্যাজাম্পশন, TION, শন, অ্যাজাম্পশন, ASSUMP, ASSUMP, অ্যাজাম্পশন, TION, অ্যাজাম্পশন। আচ্ছা, মেসেজ, কমা মেসেজ, MESSAGE, মেসেজ, অ্যাজাম্পশনস বলেছি, মেসেজ বলেছি, সাজেশন বলেছি, দাঁড়াও আর কিছু দিয়েছি নাকি দেখছি, ক্রাক্স বলে দিয়েছি, আইডিয়া, আইডিয়া, কমা আইডিয়া, আন্ডারলাইং টোন, আন্ডারলাইং টোন,
আন্ডারলাইং, UNDR, আন্ডারলাইং, LYING একসাথে, আন্ডারলাইং, টোন, TONE, টোন, আন্ডারলাইং টোন। না, টোন আলাদা, আন্ডারলাইং একসাথে, টোন আলাদা। সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া, কমা, মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল ইনফারেন্স, আগেরটা শুধু ইনফারেন্স ছিল, এটা মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল, মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল ইনফারেন্স। সেম ভাবে যেমন একটা মেসেজ লিখেছো, আর একটাও হয় মোস্ট লজিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল মেসেজ। কোথায় ডিফারেন্স আছে আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি, এখন লিখে নাও, আগে আমি বোঝাবো। মোস্ট লজিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল মেসেজ, মোস্ট লজিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল মেসেজ। মোস্ট র্যাশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস, আমরা ইমপ্লিকেশন লিখেছি, এটা বলছে মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল বা প্র্যাকটিক্যাল, মোস্ট র্যাশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস। আমরা যেরকম অ্যাজাম্পশনস লিখেছি, তারপরে সলিউশন লিখেছি, সেরকম বেস্ট সুটেড সলিউশন হয়, বেস্ট সুটেড অ্যাজাম্পশন হয়। দেখো বেস্ট সুটেড, বেস্ট সুটেড, SUITED, বেস্ট সুটেড অ্যাজাম্পশনস বা বেস্ট সুটেড সলিউশন। ব্যাস, এগুলোর শেষ নেই, অগুন্তি। প্রত্যেক বছর নতুন নতুন কিওয়ার্ডস UPSC বার করবে, এখন অবধি টিলডেট এগুলো আছে, আবার তোমাদের সময় আরও নতুন নতুন কিওয়ার্ডস আসবে। তো কত মুখস্থ করবে? মুখস্থ করার দরকার নেই, বুঝলেই হবে, ভালো করে বোঝো, আগে লিখে নাও, তারপর বলছি। মোস্ট সুটেড অ্যাজাম্পশনস, মোস্ট সুটেড, বেস্ট সুটেড সলিউশন মানে কি দেখো, আগে বোঝো। এই যে যখন টার্মটা একটা বলছে, ইমপ্লিকেশন, ইনফারেন্স, এগুলো যখন সিঙ্গেল থাকবে, কিছু বেস্ট সুটেড, মোস্ট সুটেড, র্যাশনাল, এই টাইপের টার্ম লেখা থাকবে না। বেস্ট, লজিক্যাল, মোস্ট, এইগুলো মানে সব থেকে ভালো যেটা, সব থেকে সুন্দর যেটা, সব থেকে লজিক্যাল যেটা, এই যখন সুপারলেটিভে দেবে না, ঠিক আছে, যখনই মোস্ট, বেস্ট এগুলো আসছে, দ্যাট ইজ দি সুপারলেটিভ। সুপারলেটিভে যখন দেবে না, সিম্পল ওয়ার্ডসটা যখন দেবে, তখন সেই সমস্ত কোশ্চেনে অ্যান্সার একটাই হয়। ওই লিখে রাখো, সেই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার ইন কেস অফ সিঙ্গল কিওয়ার্ডস not in superlative, those questions which are not in superlative, answer will be single answer hi hoy, one statement will be the answer, মানে একটাই অপশন অ্যান্সার হবে। আচ্ছা, লেখো লেখো লেখো, those questions which are not in superlative, like most, best, like most, best, not in superlative, like most, best, the answer will be in single, answer will be in single option, answer will be in single option, মানে একটাই অপশন ওখানে অ্যান্সার হবে, ওখানের একটাই অপশন অ্যান্সার হয়। the answer will be in single option। এইবার দেখো, those questions which are in superlative format, like most, rational, best suited, এরকম জিজ্ঞেস করবে, ঠিক আছে। those questions which are in superlative format, two answer can be, two option can be answer, two option can be answer, two option can be answer, but হ্যাঁ বলো কোন জায়গা থেকে?
দোজ কোশ্চেন্স লেখো, দোজ কোশ্চেন্স একই, ওটাতে নট ছিল এটাতে নট নেই। দোজ কোশ্চেন্স হুইচ আর ইন সুপারলেটিভ ফরম্যাট, দোজ কোশ্চেন্স হুইচ আর ইন সুপারলেটিভ ফরম্যাট মানে যেটাতে বেস্ট আছে মোস্ট আছে। দোজ কোশ্চেন্স হুইচ আর ইন সুপারলেটিভ ফরম্যাট অ্যান্সার উইল বি, কমা দিয়ে অ্যান্সার উইল বি in two options, answer will be in two options, but পরে দেখো but answer will be in two options but you have to choose, but you have to choose the most যেটা সবচেয়ে ভালো হবে। হয় না অনেক সময় হয়তো দুটো জিনিসই কাছাকাছি যাচ্ছে, দুটোই তো ভালো বলে মনে হচ্ছে, বাট কোনটা সবচেয়ে ভালো হতে পারে লং টার্মে। ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে এত হেডেক নেওয়ার কিছু নেই, আমরা ক্লাস সলভ করব। কম্প্রিহেনশন আমার ওপর ছেড়ে দাও, কম্প্রিহেনশন যেভাবে বলছি সেভাবে অ্যাজ ইট ইজ করলে তোমাদেরও কম্প্রিহেনশন রেডি হয়ে যাবে। আমার কম্প্রিহেনশনের অ্যাকিউরেসি 99%। বলো। হ্যাঁ বলছি, ইউ হ্যাভ টু চুজ দ্য মোস্ট accurate, you have to choose the most accurate answer, you have to choose the most accurate option, you have to choose the most accurate option. হ্যাঁ ঠিক আছে, অপশান লেখো অ্যান্সার লেখো, কোনো ব্যাপার না। the most accurate option which is লেখো which is practical, which is practical, comma long lasting, comma achievable, যেটা অ্যাচিভ করা পসিবল, অ্যাচিভেবল, লং লাস্টিং, কমা অ্যাচিভেবল, কমা ডিউরেবল, যেটা অনেক দিন অবধি থাকে, ডিউরেবল। লং লাস্টিং লিখেছো, ডিউরেবল না লিখলেও চলবে, কোনো ব্যাপার না। লং লাস্টিং, অ্যাচিভেবল, প্র্যাকটিক্যাল, লং ইমিডিয়েট, কমা ইমিডিয়েট, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু জিনিস দেখো সলিউশন যদি আমরা দেখি তাহলে তো 6 বছর 10 বছর 100 বছরেও অনেক কিছু আসবে, বাট ইমিডিয়েট অ্যান্সারটাই বেশির ক্ষেত্রে জানতে চায়। সো হুইচ ইজ ইমিডিয়েট, লং লাস্টিংও যা ডিউরেবলও তাই, যার ডিউরেবিলিটি বেশি, হ্যাঁ যার বেশি দিন অবধি টেকে তাকে ডিউরেবল বলে, তাকেই লং লাস্টিং বলে। বেশি দিন টিকলেই তাকে লং লাস্টিং বলে। ডিউরেবল বা লং লাস্টিং যেটা ইচ্ছে লেখো। তারপরে হচ্ছে হুইচ ইজ অ্যাচিভেবল, লাস্টে ওয়ার্ডটা কি বললাম, কোনটা বললাম, প্র্যাকটিক্যাল, হ্যাঁ বলো, ইমিডিয়েট, হুইচ ইজ ইমিডিয়েট, যেটা তাড়াতাড়ি সম্ভব হবে, ইমিডিয়েট। ব্যাস, তাহলে কি করছি এবার ভালো করে বুঝে নাও। লেখা হয়ে গেছে এই অবধি। যখন আমরা প্যাসেজ পড়বো, ওই যে বললাম, ধরো আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো তোমরা আগে কোশ্চেন পেলে, কোশ্চেনটা পাওয়ার পরে তোমরা কোশ্চেনে দেখলে, কোশ্চেনে জিজ্ঞেস করলো যে এই প্যাসেজটা পড়ে তার একটা বেস্ট সুটেড সলিউশন বলো। কোশ্চেনে ধরো এটা লেখা আছে, বা একটা বেস্ট সুটেড ইনফারেন্স বলো। সলিউশন মানে সমাধান জানতে চেয়েছে, অ্যাজাম্পশন মানে অনুমান, ইনফারেন্স মানে অনুমান, কিন্তু অ্যাজাম্পশন আর অনুমানের মধ্যে একটু ডিফারেন্স আছে। অ্যাজাম্পশনস মানে অ্যাজিউম করে নেওয়া, ইট ইজ লাইক ধরে নেওয়া, আর ইনফারেন্স হচ্ছে যা দিয়েছে তার উপরে ধরে নেব, নিজে থেকে পাকামো মেরে কিছু ধরবো না। ঠিক আছে, ওটাতে আমি আসবো, পরের পয়েন্টেই লেখাবো সেটা। বাট স্টিল এগুলো এক একটা ওয়ার্ডসের এক এক রকম মানে থাকে। ক্রাক্স মানে হচ্ছে কোনো কিছুর সামারি টাইপের, জিস্ট টাইপের। ঠিক আছে, কনক্লুশন মানেও কাইন্ড অফ ক্রাক্সের মতোই হয়, বাট ক্রাক্স মানে হচ্ছে সারাংশ, মানে ছোট্ট করে দেওয়া, আর কনক্লুশন মানে পুরো প্যাসেজ পড়ে যে সারাংশটা বুঝলে সেইটা হচ্ছে কনক্লুশন। সলিউশন আমরা জানি, অ্যাজাম্পশনস বুঝিয়ে দিয়েছি। কনোটেশন মানে হচ্ছে উপসংহার, মানে ওইটা বুঝে তুমি কি কনট করছো। ঠিক আছে, কাছাকাছি, প্রত্যেকটা ওয়ার্ডসের মানেই অনেকটা কাছাকাছি হয়, এমন না যে খুব আহামরি কিছু তাদের মধ্যে ডিফারেন্স থাকে। কিন্তু জেনারেলি কি হয়, যেটা সলিউশন হয় সেটা আবার অ্যাজাম্পশনস হতে পারে না, আবার যেটা ইনফারেন্স হবে সেটা সলিউশন হতে পারবে না। একই প্যাসেজে যদি ওই সেম প্যাসেজে একটা কোশ্চেন আসে ইনফারেন্সের, অ্যান্সার একটা হবে, আবার যদি ধরো একটা অ্যাজাম্পশনের আসে তাহলে অ্যান্সারটা আর একটা হবে। এইবার কি করে ইউপিএসসি, ভালো করে শুনে নেবে। ঠিক আছে, দরকার পড়লে রেকর্ডেড ক্লাসটা আবার চালাবে, চালিয়ে শুনে লিখে নেবে ধীরে সুস্থে সেগুলো। ইউপিএসসির ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কেমন হয় শোনো,
দুটো অপশান থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাদ দেওয়ার মতো, আর দুটো অপশানে একটা থাকে ধরো ইনফারেন্স দিল, একটা দিল অ্যাজাম্পশন, বা একটা সলিউশন দিল, একটা ক্রাক্স দিল। ধরো পরীক্ষায় জানতে চেয়েছে ক্রাক্স, আর আরেকটা অপশানে কনোটেশন দিয়ে দিল। মানে ওই একই প্যাসেজে যদি ধরো কনোটেশন আসে অ্যান্সার ডি হবে, যদি ক্রাক্স আসে অ্যান্সার বি হবে। এইবার তোমার শুনে মনে হবে আরে বিটাও তো ঠিক মনে হচ্ছে, ডিটাও তো ঠিক মনে হচ্ছে, কই এটা তো ভুল লাগছে না, প্যাসেজের সাথে তো মিলছে। তখন আমাদেরকে ওই বুদ্ধিটা কাজে লাগাতে হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনে চেয়েছেটা কি, প্যাসেজের সাথে কোনটা যাচ্ছে। প্যাসেজে যদি ক্রাক্স জানতে চায় আমাকে পুরো প্যাসেজটাকে জিস্ট করতে হবে, তবেই সেটার ক্রাক্স বেরোবে। যদি আমার কাছে অ্যাজাম্পশনস জানতে চায় তাহলে আমাকে ধরে নিতে হবে যে ও আচ্ছা যদি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরোয় তাহলে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। এবার গ্লোবাল ওয়ার্মিং টার্মটা প্যাসেজের কোথাও লেখা নেই, অপশানে লেখা আছে যে গ্লোবাল ওয়ার্মিং হবে। কোশ্চেনে দিয়েছে অ্যাজাম্পশন আর অপশানে দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং। এইবার এই জিনিসটা কি কাউকে বলে দিতে হবে? কার্বন ডাই অক্সাইড বেরোলে তো বিশ্ব উষ্ণায়ন হবেই, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ হবেই। তো সেমভাবে যেমন পরে আমরা দেখবো প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন এসছে, একটা হাতি একটা জায়গায় অনেক বড়োভাবে ইম্প্যাক্ট ফেলে, হাতির ওপর নির্ভর করে অনেক প্রাণীরা সেখানে থাকে, তার উপর অনেক গাছ থাকে, অনেক পশু পাখি থাকে। হাতি তার চলার পথে খাবার এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে, সেখানে এই করছে, হাতি গর্ত করে দিচ্ছে, সেই জলের মধ্যে পশু পাখিরা জল পাচ্ছে, এই সব লেখা আছে। এবার লিখে দিয়েছে হাতি, এই কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে কি বলা হয়েছে, ক্রাক্সটা কি অ্যাকচুয়ালি। অ্যান্সারটা ছিল এলিফ্যান্ট ইজ আ কিস্টোন স্পিসিস। কিস্টোন মানে হচ্ছে শিলস্তম্ভ, ঠিক আছে, মানে হচ্ছে যে থাকলে বাকি সমস্ত কিছু ফুলফিলড হয়, বোঝা গেছে। সো দ্যাট মিনস হচ্ছে কি এইখানে কিস্টোন ওয়ার্ডটা কোথাও গোটা প্যাসেজে নেই, বাট ওই যে কথাটা লিখেছে ওটাকে তো সাম আপ করছে, বোঝা গেছে, ওটাকে সাম আপ করছে। সেমভাবে সবসময় যে প্যাসেজে যা লেখা থাকবে সেটাই অ্যান্সারে থাকবে, নো, নট নেসেসারি। কিছু কিছু অ্যাজিউম করে নিতে হয়, কিছু কিছু ধরে নিতে হয়। গ্লোবাল ওয়ার্মিং হলে ক্লাইমেট চেঞ্জ হবে, কার্বন ডাই অক্সাইড বেরোলে গ্লোবাল ওয়ার্মিং হবে, প্রত্যেকটা কানেক্টেড, এটাকে অ্যাজাম্পশন বলে, বোঝা গেছে। এবার অ্যাজাম্পশন সব কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেন যেভাবে জিজ্ঞেস করবে তার উপর ডিপেন্ড করে থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের জিএসের নলেজ, যখন আমরা বিগিনার স্টেজে থাকি, লাইক তোমরা এখন বিগিনার স্টেজে রয়েছে, সবেমাত্র হিস্ট্রি অ্যানশিয়েন্ট মিডাইভেল কমপ্লিট হয়েছে, তারপর তোমাদের এই আজকে ফার্স্ট ইংলিশ ক্লাস। সো অ্যানশিয়েন্ট মিডাইভেলের নলেজ সেই অর্থে খুব একটা প্যাসেজে কম্প্রিহেনশনে কাজে লাগে না। তাহলে কিসের নলেজ কাজে লাগে? জিএসের নলেজ। এই পয়েন্টটা লিখে নিতে পারো, শুধু না শুনে লিখে রাখো, নলেজ ফ্রম দি জিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিখে রাখো, নলেজ ফ্রম জিএস পয়েন্ট অফ ভিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দরকার পড়ে লিখে রাখো। অনেকে লেখে, অনেকে এমনিই মাথায় থাকে, বাট স্টিল লিখে রাখো, যদি মনে হয় যে ভুলে যাবে পয়েন্ট হিসাবে এটা 4 নাম্বার বা 5 নাম্বার পয়েন্ট যে পয়েন্টই হোক ওটা লিখে রাখো যে জিএস নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিজন কেন? কারণটা কি? কারণ হচ্ছে যে প্যাসেজগুলো থাকবে ম্যাক্সিমাম প্যাসেজ উইল বি ফ্রম দি এনভায়রনমেন্ট, ইকোনমি, পলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল ইস্যু, কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্যাসেজগুলোর ওপর বেস করে প্যাসেজ এসে থাকে, এই সাবজেক্টগুলোর ওপর বেস করে। তো স্বাভাবিকভাবে যদি তোমার জিএস পড়া থাকে, এই 5-6টা সাবজেক্ট যদি তুমি ভালোভাবে পড়ে রাখো, কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি রেগুলার বেসিসে পড়ো, এমনকি তুমি প্যাসেজ কমন পেয়ে যাবে। হিন্দুর থেকে কপি পেস্ট করে তুলে দেওয়া প্যাসেজ আছে। ইউপিএসসি সিস্যাট পেপারে প্রিভিয়াস ইয়ারে হিন্দুর এডিটোরিয়ালের জায়গা কপি পেস্ট করে তুলে দিয়েছে, এরকম অনেক এসছে। তো যারা রেগুলার বেসিসে নিউজ পেপার পড়বে, যারা মান্থলি ম্যাগাজিন পড়বে, জিএসে যারা খুব ভালো তাদের গ্র্যাসপিং রাখবে, তারা খুব ইজিলি পাস করবে। এবার আমি ছোট্ট করে এটা গল্পের মতো শুনে নাও আমার এক্সপিরিয়েন্সটা। যখন আমি তোমাদের মতো ছিলাম 2018 সালে, কম্প্রিহেনশানে আই ওয়াজ লাইক আ ডাব্বা, জিরো, আমি কিচ্ছু পারতাম না কম্প্রিহেনশান। তো আমি ভাবতাম বোধহয় আমার কম্প্রিহেনশান সলভ করার টেকনিকে ভুল আছে, আমি টেকনিকের ওপর কাজ করতাম, শুধু এই টিচার সেই টিচার, এর কাছে যাওয়া তার কাছে যাওয়া, এই করে বেরিয়েছি। আমাদের এখানে একজন ইংলিশের টিচার ছিলেন, বয়স্ক টিচার, তো ওনার কাছে আমি যাই, গিয়ে স্যারকে বলি যে স্যার আমাকে একটু কম্প্রিহেনশান গাইড করাবেন। উনি কম্পিটিটিভ এক্সামের ইংলিশ পড়াতেন। তো তিনি বলেন যে একাকে নিয়ে বসা তো সম্ভব না, ইউপিএসসি অ্যাসপিরেন্ট তো আর কেউ নেই কম্প্রিহেনশানে, তো তোমায় একাকে নিয়ে বসলে মান্থলি 6,000 টাকা দিতে হবে। মানে আমি একটা ব্যাচ থেকে মিনিমাম 6,000 টাকা আর্ন করি, সো সেই মিনিমাম 6,000 টাকা তোমাকে দিতে হবে মান্থলি বেসিসে। তো আমি ভাবলাম বাবা, সপ্তাহে একদিন ক্লাসের জন্য মাসে 6,000 টাকা কোথার থেকে দেবো? এ তো দুঃস্বপ্নেরও ব্যাপার। 2018 সাল, 18ই হবে। তো দেন আমি চলে আসি, তারপর আর যাইনি। এবং সে তো আমাকে উল্টো আরও নেগেটিভ বোঝাতে স্টার্ট করে, ইউপিএসসি পড়া ছেড়ে দাও, এইসব সম্ভব না, এইসব এখানকার ছেলেমেয়েদের জন্য নয়, এটা আলাদা ছেলেমেয়েদের জন্য হয়, এইসব বলে টলে আমি দেন বাড়ি চলে আসি। ভালো কথা। এসে আমি কি করি, আমি নিজে ইউটিউব ঘাঁটি, ভিশন আইএসের মক টেস্টগুলো জয়েন করি, সিস্যাটের প্রিভিয়াস ইয়ার সলভ করি, করে নিজে নিজে বাড়িতে কম্প্রিহেনশন সলভ করতে স্টার্ট করি। এবং এটাতে হেল্প করে কি, কম্প্রিহেনশনের যে এক্সপ্লানেশনটা দেওয়া হয়,
যে কোনো মক টেস্ট যখন তোমরা জয়েন করবে কোনো কোচিংয়ের, তখন ওরা অ্যান্সারের সাথে সাথে তার একটা এক্সপ্লেনেশন দেয় যে এই অ্যান্সারটায় বি হলো, তাহলে কেন বি হলো, এ আর এ বি সি কেন হলো না, মানে এ সি ডি কেন হলো না আর কেন বি হলো, সেই রিজনটা বলবে, ওয়াই নট এ, ওয়াই বি, ওয়াই সি, ওয়াই নট সি, ওয়াই নট ডি, এভাবে করে এক্সপ্লেন করা থাকে। তো আমি ওই এক্সপ্লেনেশনগুলো পড়তাম, পড়ে পড়ে সেলফ ইভ্যালুয়েট করতাম, সেলফ অ্যানালিসিস করতাম, বুঝতাম যে আচ্ছা তাহলে এই রকম কারণে এ হচ্ছে না, এই রকম কারণে সি হচ্ছে না, এই কারণটাতে ডি হচ্ছে না। আমার মনে হচ্ছিল ডি আর বি এর মধ্যে কোনো একটা হবে, তাহলে ডিটা কেন হলো না দেখি তো। এইবার দেখতাম ডিটা হলো না, কারণ ডিটা ওই অ্যান্সারের অ্যাজাম্পশন ছিল, আর আমার কাছে জানতে চেয়েছিল ক্রাক্স, ঠিক আছে। আর আমি ভেবেছি কি এই অ্যাজাম্পশনসটাও হয়তো ঠিক হতে পারে, আমার প্যাসেজ পড়ে মনে হচ্ছিল এটাও ঠিক, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে ভুল বুঝেছি। তার মানে এই কি ওয়ার্ডসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এইটা আমি নিজে 2018-র শেষের দিক থেকে এগুলো করতে স্টার্ট করি এবং রিয়ালাইজ করি এটা। এইবার বিষয়টা হয় কি, তখন যেহেতু আমিও বিগিনার, সবে মাত্র এনসিইআরটি পড়ছি, যার ফলে আমার নলেজই ছিল না। আমি ভাবতাম এই প্যাসেজগুলো বোধহয় আননোন প্যাসেজ থেকে আসে, তখন তাই ভাবতাম। তারপর যখন বছর দুয়েক ফুল জিএসের সিলেবাস কমপ্লিট হলো, জিএস 1, 2, 3, 4 2019-এর শেষের দিকে, যখন 19 বা 20 কোভিডের বছরে 20 শেষের দিকে যখন আমার ফুল সিলেবাস কমপ্লিট হয়, তখন আমি বুঝতে পারি আরে এটা তো কোনো আননোন প্যাসেজ নয়। আমরা ভাবি এগুলো আনকমন প্যাসেজ, আনসিন প্যাসেজ, বাট এগুলো তো পুরোপুরি জিএসেরই প্যাসেজ। যার এনভায়রনমেন্টের নলেজ থাকবে, ইকোনমির নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ থাকবে, সোশ্যাল ইস্যুর নলেজ থাকবে, সায়েন্স অ্যান্ড টেকের নলেজ থাকবে, আর্ট অ্যান্ড কালচারের নলেজ থাকবে, তার কাছে এগুলো বড় কোনো ব্যাপারই নয়। কারণ প্যাসেজগুলো কোনো আননোন, মানে সেই এমন নয় যে রকেট সায়েন্স তুলে এনে দিয়ে দিচ্ছে, আমেরিকার ইতিহাস তুলে এনে দিয়ে দিচ্ছে, না। আমাদের যেগুলো পড়তে হয় জিএস 1, 2, 3, 4, স্পেশালি আবার বলছি, মেনশন করে নাও, জিএস 3 ইন কেস অফ কম্প্রিহেনশন, দরকার পড়লে লিখে নাও। ফর আরসি জিএস 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিএস 3-তে কী কী থাকে? এনভায়রনমেন্ট, ইকোনমি, ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশ্যাল ইস্যু, আর একটা কী থাকে ইন্টারনাল সিকিউরিটি, আর একটা কী টপিক থাকে এগ্রিকালচার, ঠিক আছে। এই যে 5-6টা টপিক থাকে, সায়েন্স অ্যান্ড টেক, এই যে 5-6টা টপিক থাকে না জিএস 3, এই জিএস 3-র 5-6টা টপিক থেকে ম্যাক্সিমাম পরিমাণ প্যাসেজ আসে। 30টা যদি প্যাসেজ আসে পরীক্ষায়, তার ভেতরে 20 থেকে 25টা প্যাসেজই চলে আসবে এই জিএস 3 থেকে। সো জিএস 3 শুড বি ইয়োর স্ট্রং হোল্ড। তোমাদের জিএস 3-কে প্রচুর পরিমাণে ভালো করে রেডি করতে হবে। জিএস 3 যদি ভালো রেডি থাকে, অটোমেটিক্যালি কম্প্রিহেনশনের প্যাসেজ কমন লাগবে, চেনা লাগবে, অ্যাটলিস্ট নলেজে থাকবে। কারণ এই যে কিস্টোন স্পিসিস, ইনভাসিভ স্পিসিস, এগুলোর ওপর অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসে গেছে কম্প্রিহেনশন। আমরা পড়বো, যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবো সেখানেই দেখতে পাবো অলরেডি এসে গেছে। সো দ্যাট মিনস কি, তার মানে হচ্ছে এই টপিকগুলোকে যদি আমরা অলরেডি এনভায়রনমেন্ট থেকে পড়ে থাকি, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকের যে টেকনোলজি, এই টপিকগুলোর আপডেট যদি আমরা অলরেডি অ্যাজ আ সাবজেক্ট হিসেবে পড়ে থাকি, তাহলে আমার যদি কোশ্চেনে যদি ডিরেক্ট ওয়ার্ডসটা নাও থাকে, তাও আমি অ্যান্সার করতে পারবো। যখন সলভ করবো দেখতে পাবে। এগুলো এখন জাস্ট শুনে লিখে রাখো, বুঝে রাখো। এখন যদি বুঝতে নাও পারো, আগামী 6 থেকে 7টা, আগামী 2 মাসে তো তোমাদের কম্প্রিহেনশনের ক্লাস হোক, 8টা ক্লাস 2 মাসে হয়, তো তোমাদের আগামী 8টা কম্প্রিহেনশনের ক্লাস কমপ্লিট হোক, তারপর আবার এই ক্লাসটা রেকর্ডেড চালিয়ে শোনো। অটোমেটিক বুঝতে পারবে যে দিদি যা যা বলেছিল কই সবই আমরা ক্লাসে করার সময় পেয়ে গেছি, ঠিক আছে। আজকে প্রথম বলে হয়তো নতুন লাগবে, বাট এগুলো সব পরে পেয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদেরকে ফোকাস রাখতে হবে কিসের ওপরে? জিএসের সাবজেক্টগুলোকে ভালো করে রেডি করতে হবে, ঠিক আছে। সো তবে আমাদের কম্প্রিহেনশনের নলেজ অটোমেটিক গেইন হবে। বিগিনার স্টেজে কম্প্রিহেনশন কঠিন লাগে, কারণ আমাদের নলেজ কম থাকে। অ্যাডভান্স লেভেলে যখন আমাদের নলেজ বেড়ে যায়, কম্প্রিহেনশন তখন হাতের ময়লা হয়ে যায়, একদম ইজি হয়ে যায়। আমি বাকিদের ক্ষেত্রে জানি না, বাট আমার ক্ষেত্রে কম্প্রিহেনশন খুব স্ট্রং হোল্ড। আমার কম্প্রিহেনশনের অ্যাকিউরেসি লেভেল 99%, 98% অ্যাকিউরেসি থাকে। মানে 25টার মধ্যে আমার 24টাই ঠিক হয়, 30টার মধ্যে 28টা 29টাই ঠিক হয়। মানে 1-2টো ভুল হয়, ভুল বা অথবা আমি ছেড়ে দিই। যদি আমার কনফিউশন হয় যেটা আমি পারবো না, আমি ছেড়ে দিই। ইভেন তোমাদেরও বলবো যে সব অ্যাটেম্প্ট করার দরকার নেই, পরের পয়েন্টেই লেখো। পরের পয়েন্টে আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, লিখে রাখো। দোজ কোশ্চেন্স, লেখো দোজ কোশ্চেন্স which are in statement format, multiple statement, লেখো which are in multiple statement format, those questions which are in multiple statement format should be solved multiple statement format। একটু স্টপ করো, আমি বলে দিচ্ছি কিছু জিনিস। কিছু কোশ্চেনে থাকে, অপশান থাকে ABCD, যে কোনো একটা অ্যান্সার হয়। কিছু কোশ্চেনে দেবে স্টেটমেন্ট 1, 2, 3, 4, 5টা স্টেটমেন্ট দেবে, দিয়ে এবার অপশান দেবে 1, 2 ঠিক, 3, 4 ঠিক, 1, 2, 3 ঠিক, 5, 6, 7 ঠিক, এইভাবে করে স্টেটমেন্ট দেয়। ওটাকে মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেন বলা হয়। লেখো দোজ কোশ্চেন্স হুইচ আর ইন মাল্টিপল স্টেটমেন্ট ফরম্যাট শুড বি সলভড ভেরি কেয়ারফুলি
খুব ধীরে সুস্থে সলভ করতে হবে। ম্যাক্স বিকজ লেখো শুড বি সলভড ভেরি কেয়ারফুলি বিকজ maximum chances of getting wrong is here. Maximum chances of getting wrong because বলেছি carefully পরে because বলেছি because maximum chances of getting wrong is here. কেন? কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা খুব গুলিয়ে ফেলি আমাদের, কারণ যেহেতু একটা সিঙ্গেল অ্যান্সার তো নয়, সিঙ্গেল অ্যান্সার হলে এলিমিনেট করা যায় অপশান পড়ে, বাট স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেনগুলো এলিমিনেট করা যায় না, এটাও লিখে রাখতে পারো। মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেন ক্যান নট বি এলিমিনেটেড ইন ফার্স্ট রিডিং। প্রথম যে বললাম প্রথমেই প্রশ্ন পড়ো অপশান পড়ো, ওই টাইমে মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেন এলিমিনেট করা যায় না, কারণ যতক্ষণ না প্যাসেজ পড়ছি আমি কি করে জানবো যে কোনটা প্যাসেজে আছে কি নেই? ঠিক আছে, লিখে রাখতে পারো। মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেন ক্যান নট বি এলিমিনেটেড উইদাউট রিডিং দ্য প্যাসেজ না পড়ে এলিমিনেট করা যায় না। উইদাউট রিডিং দ্য প্যাসেজ বা বিফোর রিডিং দ্য প্যাসেজ রিডিং করার আগে কখনোই এলিমিনেট করতে পারবে না। বাট যেগুলো চয়েস নয় মাল্টিপল স্টেটমেন্ট ফরম্যাট কোশ্চেন, সবগুলোতেই মাল্টিপল চয়েস থাকে, মাল্টিপল স্টেটমেন্ট থাকে, যেটা মাল্টিপল স্টেটমেন্ট হ্যাঁ বলো। হ্যাঁ মাল্টিপল স্টেটমেন্ট ফরম্যাট কোশ্চেন শর্টে লিখে রাখো না, এগুলো একবার লিখলে পর ওটা ব্র্যাকেটের শর্ট ফর্ম লিখে দেবে। মাল্টিপল স্টেটমেন্ট ফরম্যাট কোশ্চেন একবার তো লিখেছো ডিটেলে, একবার লিখলে পরেরটা শর্টে লিখে দেবে, এমনিই বোঝা যায়। মাল্টিপল স্টেটমেন্ট ফরম্যাট কোশ্চেন ক্যান নট বি এলিমিনেটেড বিফোর রিডিং দ্য প্যাসেজ পড়ার আগে এগুলো এলিমিনেট করা যায় না, বিফোর রিডিং দ্য প্যাসেজ। ক্লিয়ার? তাহলে কি করতে হবে? কোশ্চেন পড়লাম, স্টেটমেন্ট দেখলাম, বাট দেন আমাকে প্যাসেজ পড়তে হবে, তবে গিয়ে আমি বুঝতে পারবো। আচ্ছা, পরের পয়েন্টে লেখো, এই লেখাটা হয়ে গেলে পরের পয়েন্টে লেখো ওয়াই উই শুড। মনে প্রশ্ন জাগবে যে দিদি কেন আগে প্রশ্ন পড়বো পরে প্যাসেজ পড়বো, সেইটা লিখিয়ে দিচ্ছি। Why we should always read the question first, then the passage. Why we should always read the passage first, then read the question first, then the passage. Read the question first, then the passage. রিজন, কারণটা কি লেখো, আগে লিখে নাও তারপর বুঝিয়ে দিচ্ছি। ইফ উই রিড দ্য প্যাসেজ ফার্স্ট, যদি আমরা আগে প্যাসেজ পড়ি, ইফ উই রিড দ্য প্যাসেজ ফার্স্ট দেন দি কোশ্চেন না, if we read the passage first, because এর পর থেকে লেখো if we read the passage first। এটা একটা কোশ্চেন করলাম, পরের যে আমরা কেন আগে কোশ্চেন করব তারপরে প্যাসেজ পড়ব, কেন করব? আগে যদি আমরা প্যাসেজ পড়ে ফেলি তাহলে আমাদের প্যাসেজ দুবার পড়তে হয়, ঠিক আছে? যদি if we read the passage first and then the question, then we have to again read the passage to understand the answer। যদি কীরকম হবে এখানে দেখতে পাবে কিনা আমি জানি না, আমি এখানে একটু লিখে দিচ্ছি, প্যাসেজ কোশ্চেন এগেন প্যাসেজ, PQP। যদি আমরা আগে প্যাসেজ পড়ি দেন এগেন আমাদের কোশ্চেন পড়ি তাহলে আবার আমাদের প্যাসেজে আসতে হয়, প্যাসেজ পড়ে তবে গিয়ে আমরা অ্যান্সার পাই। বাট এই জন্য আমরা এটা করি না, এটার পাশে ক্রস দিয়ে রাখো, PQP আমরা করি না, তাহলে সময় বেশি লাগে। প্যাসেজকে 2 টাইমস পড়তে হয়, আর দুবার একটা প্যাসেজ পড়ার মতো সময়ই থাকে না সিসার পেপারের কপিতে, এক্সাম হলে এত টাইমই থাকে না যে একটা প্যাসেজ দুবার পড়বো।
দেখা যায়? ওটা ফুল স্ক্রিন করতে হবে, ফুল স্ক্রিন করা নেই। আমার ছবিটাকে ফুল স্ক্রিন করো, কোনায় দেখো একটা ইয়ে আছে, ফুল স্ক্রিন করলে দেখা যাবে, নাহলে ওটা ছোট ছোট বক্সের মধ্যে আসবে। ফুল স্ক্রিন করো। হ্যাঁ, পিকিউপিটা আমরা করব না, এটার পাশে ক্রস দাও। কেন? কারণ প্যাসেজকে আমাদের দুবার পড়তে হবে, তাহলে প্যাসেজ আমাদের দুবার পড়ার মতো সময়ও নেই, আমরা পারবও না পড়তে। তাহলে আমরা কি করব? কিউপি, কোশ্চেন প্যাসেজ, তবে গিয়ে ডিরেক্ট এরকম করলে আমরা অ্যান্সার পাই। এবার ডিরেক্টলি অ্যান্সার করব। কিউপিটা আমরা করব, কিউপিতে টিক দাও, কোশ্চেন দেন প্যাসেজ। কেন? কারণ দুবার পড়ার টাইম নেই। রিজনটা কোশ্চেনটা যেটা লেখালাম, কেন করব না? বিকজ উই হ্যাভ লেস অ্যামাউন্ট অফ টাইম টু রিড দ্য প্যাসেজ 2 times. উই হ্যাভ লেস অ্যামাউন্ট অফ টাইম, আমাদের হাতে সময় নেই এত, টু রিড দ্য প্যাসেজ 2 times. দুবার প্যাসেজ পড়ার সময় থাকবে না, একবার প্যাসেজ পড়াতেই অ্যান্সার পেতে হবে। ওই জন্য থেমে থেমে পড়তে হবে, ভেঙে ভেঙে পড়তে হবে, ওই র্যান্ডাম গল্প পড়ার মতো নয়, মানে লাইন ক্লিয়ার করে করে পড়তে হবে। ঠিক আছে? আমাদের হাতে টাইমই থাকবে না। হ্যাঁ, লেখো, উই হ্যাভ লেস অ্যামাউন্ট অফ টাইম ইন আওয়ার হ্যান্ড টু রিড দ্য প্যাসেজ 2 times. টু রিড দ্য প্যাসেজ 2 times. 2 আর পরেরটা 2, প্রথমটা টিও পরেরটা TWO। টু রিড দ্য প্যাসেজ 2 times. দুবার পড়ার মতো টাইমই হবে না। সো আমাদের কি করতে হবে? একবার পড়াতে যেন অ্যান্সার পাই, যার জন্য আগে কোশ্চেন পরে প্যাসেজ। ঠিক আছে? আগে কোশ্চেন পড়বো, তারপর প্যাসেজ পড়বো। কখনো প্যাসেজ আগে পড়ে ফেলবো না। প্যাসেজ পড়ে কোশ্চেন পড়বে তো দেন বলবে এ মা কী হলো, কোশ্চেন পড়ার পর ভুলে গেলাম, আবার প্যাসেজ পড়ি। এইটাই হয়। একবার প্যাসেজ পড়ে কোশ্চেনে আসার পরে প্যাসেজ ভুলে যায়, তারপর আবার কোশ্চেন প্যাসেজে যেতে হয়। তো এত সময় আমাদের হাতে থাকে না, যার জন্য আগে একবার দেখে নেব কোশ্চেনটা কী জানতে চেয়েছে, ক্রাক্স জানতে চেয়েছে না অ্যাজাম্পশনস জানতে চেয়েছে না কী জানতে চেয়েছে, এবং অপশানগুলো একবার দেখে নেব। ব্যাস, এই দুটো বেকার অপশান আছে, বাদ দিয়ে দিলাম। এইবার আমার অপশানটা যখন আমি পড়ে নেব না, তখন একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা তার মানে প্যাসেজটা নিশ্চয়ই এই রিলেটেডই কিছু হবে। এবার তাহলে প্যাসেজ থেকে আমার ওই অ্যান্সারটা খুঁজে পেতে সুবিধা হয়, যে একবার তো চোখে দেখে নিয়েছি অপশানগুলো, তাহলে দেখবো চোখ শুধু খুঁজবে যে ওই রিলেটেড অ্যান্সার কোথায় পায়, ওই রিলেটেড অ্যান্সার কোথায় পায়। ঠিক আছে? এইটা 90% অফ কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, 90% কোশ্চেনের ক্ষেত্রে। 10% কোশ্চেন এমন থাকে যার 4টে অপশান 4 রকম হয়। 10% কোশ্চেন, ধরো 30টা কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা কোশ্চেন এরকম হলো যার 4টে অপশান 4 রকম রয়েছে, বোঝা মুশকিল যে কী রে, তখন পুরো প্যাসেজটাকে আবার থেমে থেমে ধীরে ধীরে পড়তে হয়। 4 থেকে 5টা প্যাসেজ এমন হয় যেটাকে দুবার পড়ার দরকার পড়ে। ঠিক আছে? 4 থেকে 5টা মানে অলমোস্ট 10% অফ দ্য প্যাসেজ। 90% প্যাসেজ এই পদ্ধতিতেই চলবে। বলো। কথাটা, তোমার কথাটা ক্লিয়ার আসছে না, আবার বলো। ওই যে সলভ করতে করতে শিখে যাবে, যতদিনে এক্সাম দেবে ততদিনে শিখে যাবে, বুঝে গেছো? এখন প্রথম এমন না যে ওগুলো কঠিন হয়, না ওগুলো কঠিন হয় এরম না, ওগুলো বরং আরও বেশি ইজি হয়। প্যাসেজ পড়লেই বোঝা যায়। বাকি ধরো 4টে যদি 4 রকম হয়, বাকি 3টে তো প্যাসেজের সাথে মিলবেই না। প্যাসেজে তো যে কোনো একটা টপিক থাকবে, আর যেটা কিনা একটা অপশানের সাথেই মিলবে, বরং ওটা বেশি ইজি হবে। ঠিক আছে? সো বাট ওটা একবার পড়াতে অ্যান্সার খুঁজে পাওয়া যায় না। ওটা তুমি প্যাসেজ পড়ে ওটা তুমি এলিমিনেট করতে, মানে কোশ্চেন পড়ে এলিমিনেট করতে পারবে না, কারণ তুমি বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনটা এলিমিনেট করবো। বাই চান্স যেটা এলিমিনেট করলাম সেটাই হয়তো প্যাসেজের অ্যান্সার হলো। তো ওই 10% কোশ্চেন এলিমিনেট আগে থাকতে করা যায় না, ওই জন্য প্যাসেজটাকে দুবার পড়তে হয়। ঠিক আছে? দুবার পড়ার দরকার পড়ে কিছু কোশ্চেনের ক্ষেত্রে। ওই যে বললাম 4 থেকে 5টা সিস্যাটের কম্প্রিহেনশন এমন থাকে যেটাতে একটু টাফ হয় বা একটু অন্যরকম হয়, যেটাতে কিনা আমাদের প্যাসেজটা দুবার পড়ার দরকার হয়। মানে ধরো যদি 25টা কম্প্রিহেনশন আসে, 20টা কম্প্রিহেনশন একবার রিডিংয়ে অ্যান্সার করতে হবে, আর বাকি 5টা কম্প্রিহেনশন তোমরা দুবার রিডিংয়ে করতে পারো, তবে গিয়ে টাইম ম্যানেজ হবে। যদি তুমি 25টা কম্প্রিহেনশনকেই দুবার করে পড়ে পড়ে অ্যান্সারে যাও না, বাকি হাতে 15 মিনিট থাকবে যখন ঘন্টা পড়ে যাবে, মানে ঘন্টা পড়ার 2 ঘন্টার 15 মিনিট আগে এসে তুমি 25টা কম্প্রিহেনশন শেষ করবে। কারণ প্যাসেজগুলো অনেক লেন্দি হয়, আর পার কোশ্চেনে একটা করে প্যাসেজ থাকে। কিছু কিছু ক্ষেত্রে খুব যদি কৃপা করে আমাদের ওপর, তখন দেখা যায় যে দুটো কোশ্চেন দিল একটা প্যাসেজ থেকে। 2022 সালে এসেছিলো, তারপর আর সেরকম আসছে না। 22 সালে দেখা গেছিলো যে একটা প্যাসেজে 2-3টে কোশ্চেন আসছিল, 21-এও আসেনি, 23-এও আসেনি, 24-25-এও আসেনি। 22 সালে কি হয়েছিল ইউপিএসসির কি জানি,
খুব খুশি হয়ে গিয়ে কম্প্রিহেনশনগুলোকে খুব সোজা সোজা কম্প্রিহেনশন দিয়েছিল, ছোট ছোট কম্প্রিহেনশন দিয়েছিল এবং এক একটা প্যাসেজ থেকে সব বছরই সিস্যাট, এখন সিস্যাটেই যা সব থেকে বেশি কঠিন হয়ে গেছে। ওই জন্য তো আমি স্টুডেন্টদেরকে বলি সিস্যাটটা ভালো করে রেডি করো, তাহলে সব কম্পিটিটিভ এক্সামেই বসতে পারবে। কারণ একটা টাইম ছিল যেখানে ইউপিএসসি অ্যাসপিরেন্টরা ম্যাথ রিজনিংকে নেগলেক্ট করতো না, যার ফলে তারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বসতোও না। কিন্তু এখন তো সিস্যাট এত বেশি টাফ আসছে, ম্যাথ রিজনিংকে ভালো করে রেডি করতেই হবে। আর ভালো করে যখন ম্যাথ রিজনিং রেডি হচ্ছে, তাহলে আমার বেকার সময় নষ্ট করে লাভ আছে? আমার 2 বছরের সিলেবাস কমপ্লিট হয়ে গেলে পরে আমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ সব এক্সামে বসে যাব, বসতে কোনো অসুবিধা নেই। বাট এখন নয়, 2 বছর বাদে, সিলেবাস কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে? একদম ভালো করে রেডি করে নিয়ে তারপর আমি সব এক্সামে বসবো। কারণ ম্যাথ রিজনিংও এখন খুব টাফ আসছে, কম্প্রিহেনশনও খুব টাফ আসছে। সিস্যাটেই এখন পাস করা খুব মুশকিল হয়ে গেছে। বহু স্টুডেন্টকে দেখেছি যারা সিস্যাট বারবার করে ফেল করছে, জিএস পাস করছে, প্রত্যেক বছর সিস্যাট ফেল করছে কোনো না কোনোভাবে। আমার নিজের কিছু স্টুডেন্ট 2019-এর ব্যাচে, এত ভালো পড়াশোনায় মেয়েটি, বাট আজ অবধি একটা মেন্স অবধি লিখতে পারেনি, প্রত্যেকবার সিস্যাট ফেল। 2020-তে সিস্যাট ফেল, 21-এ সিস্যাট ফেল, 22-এ দেয়নি, 23-এ সিস্যাট ফেল, 24-এ দিয়েছে কিনা আমি জানি না, তারপর আর যোগাযোগ নেই লাস্ট 1 বছর ধরে। এবছরও দিয়েছে কিনা আমার খবর নেই। 3 বছরই সিস্যাট ফেল, 3 বছরই জিএস পাস, 3 বছরই সিস্যাট ফেল। তার হাতে এখন জেনারেল হলে 6টা অ্যাটেম্প দেওয়া যায়, জেনারেলরা 6টা অ্যাটেম্প দিতে পারে। তার সে লাস্ট 2টো অ্যাটেম্প দিয়েছে কিনা আমার জানা নেই। সে 20-তে, 21-এ আর 23-এ 3 বছরই সিস্যাট ফেল ছিল। 24-25 দিয়েছে কিনা আমার তারপর আর খোঁজ নেই, মানে লাস্ট টাইম ওই টাইমেই কথা হয়েছে, তারপর 24-25-এর মধ্যে আর কথা হয়নি। ওই জন্য আমার জানা নেই যে সে 24-25-এ বসেছে কিনা। যদি বসে তো অ্যাটেম্প নষ্ট হয়ে গেছে, আর যদি পাস অন্তত করেনি, পাস করলে আমাকে জানাতো। যদি প্রিলিমস পাস করে মেন্স লিখতো তাহলে জানতে পারতাম, কিন্তু মনে হয় না করেনি, ঠিক আছে? তো যদি দিয়ে থাকে তাহলে অ্যাটেম্প নষ্ট হয়ে গেছে, আর যদি না দিয়ে থাকে তাহলে অ্যাটেম্পটা রয়ে গেছে। সো জেনারেলরা 6বার অ্যাটেম্প দিতে পারে। তো তার জন্য সিস্যাটকে এখন থেকে নেগলেক্ট করা যাবে না, একদম ডে 1 থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার ওই যে কিওয়ার্ডসগুলো বললাম, এই কিওয়ার্ডসগুলোকে ভালো করে বুঝতে হবে। ডিমান্ড অফ দ্য কোশ্চেন কী চাইছে তার উপর বেস করে আমাদেরকে অ্যান্সার খুঁজতে হবে। ওই জন্য বলে দিলাম কিওয়ার্ডসগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে। সাজেশন কি, ইনফারেন্স কি, ইমপ্লিকেশনস কি। ইমপ্লাই করা জেনারেলি গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রে পলিটি রিলেটেড যে প্যাসেজগুলো হয় তাতে ইমপ্লিকেশনস থাকে। ইমপ্লিকেশনস যে সরকারের এটা এসছে, ওটা এসছে, এটা এসছে, তো এটার বেস্ট ইমপ্লিকেশনস কী হতে পারে, তো এই জিনিসটাকে সব থেকে ভালো কার্যকরী করার জন্য আমরা কী করতে পারি। তো তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে ডিকশনারি থেকে মানেগুলো সবই কাছাকাছি। যদি একান্তই কিছু ডাউট থাকে বা কিছু অসুবিধা হয়, সেক্ষেত্রে একটা ফোনে অ্যাপস হয় না বাংলা ডিকশনারি বলে, সেগুলোর থেকে ওই ওয়ার্ডসগুলো লিখে লিখে তার যে বাংলা মানে ব্র্যাকেটে ওপরে লিখে নিতে পারো, যাদের একান্তই দরকার হচ্ছে। আদারওয়াইজ এমন কিছু রকেট সায়েন্সের ওয়ার্ডস নেই ওখানে। সাজেশন, সলিউশন, কনক্লুশন, ইমপ্লিকেশন, এগুলোর মানে আমরা সবই জানি। যদি একান্তই বুঝতে অসুবিধা হয়, পাশে পাশে ব্র্যাকেটে বাংলা মানেগুলো লিখে নিও, যাতে ভবিষ্যতে ভুলে না যাও। ব্যাস, এইগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে, এবং তার সেই অনুসারে আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? সো কঠিন কোশ্চেন কিছু না। আমি এখান থেকে একটা কোশ্চেন আজকে আমরা একটু আলোচনা করছি। আমি র্যান্ডাম একটা খুলছি, কবেকার কোশ্চেন জানি না, ওর আমি জাস্ট একটা র্যান্ডাম কোশ্চেন যদি পাই আমি খুলছি। 22-এরটা আমি বলছি না, বিকজ 22-এর কোশ্চেন বড়ই সোজা এসেছিলো। আমি 21-এরটা বলছি। 21-এ অনেক টাফ কোশ্চেন এসেছিলো, অনেক। ওকে, একটা প্যাসেজ আমার সামনে রয়েছে, 21-এরই একটা কোশ্চেন, ইকোনমি রিলেটেড রয়েছে। আমি পড়ছি প্যাসেজটা, আগে কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, যে পদ্ধতিটা বললাম ওটাকে জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল ইনফারেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ। বলছে এই যে প্যাসেজটা দিয়েছে তার মধ্যে থেকে মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল ইনফারেন্স মানে অনুমান, মোস্ট লজিক্যাল তার মানে মোস্ট বলেছে, তার মানে দুটোও হতে পারে। তার ভেতর থেকে আমাকে যে কোনো একটা, যেটা সব থেকে ভালো, সেই রকম একটা মোস্ট লজিক্যাল বা র্যাশনাল ইনফারেন্স আমাকে বার করতে হবে। এটা 2021-এর কোশ্চেন, বই যদি থাকে খুলতে পারো। প্যাসেজটা স্টার্ট হচ্ছে, আওয়ার সিটিজ আর এক্সট্রিমলি ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? এটা এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। এইবার অপশানটা পড়ি। কোশ্চেনটা দেখলাম, আমাদের ইনফারেন্স জানতে চাইলো আর মোস্ট লজিক্যাল জানতে চাইলো, তার মানে দুটো হলেও হতে পারে, একটা হয়তো বেস্ট হবে। চলো পড়ি। আওয়ার সিটিজ নিড টু হ্যাভ ওয়েল ডিফাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ উইথ সাফিসিয়েন্ট অটোনমি। বলছে আমাদের শহরের একটা ওয়েল ডিফাইন্ড, সব থেকে সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, প্রশাসনিক সেট আপের দরকার, উইথ সাফিসিয়েন্ট অটোনমি, যথেষ্ট পরিমাণ স্বাধীনতার সাথে। আচ্ছা, আমি এখনই কাটতে পারছি না, বাট আমি একটু অপেক্ষা করি, কারণ আমি প্যাসেজটাই পড়িনি।
আমি প্যাসেজটা না পড়া অবধি কী করে বুঝবো যে এই প্যাসেজে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড দিয়েছে না এনভায়রনমেন্ট রিলেটেড দিয়েছে? ধরো আমি প্যাসেজ দেখিনি। বিতে বলছে এভার ইনক্রিজিং পপুলেশন ডেন্সিটিজ ইজ আ হিন্ড্রান্স ইন আওয়ার এফোর্টস টু অ্যাচিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বলছে অতিরিক্ত পরিমাণে পপুলেশন বেড়ে যাওয়া, মানে জনঘনত্ব বেড়ে যাওয়া, এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে অ্যাচিভ করার জন্য। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কি? যে উন্নতি তুমিও এনজয় করবে এবং তোমার ভবিষ্যৎ প্রজন্মও এনজয় করবে, দ্যাট ইজ কল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। যে উন্নতি হুইচ ইজ the development which meet the need of the present without compromising the ability of the future, মানে যেটা বর্তমানের নিডকে ফুলফিল করছে উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ দি ফিউচার, ভবিষ্যৎ প্রজন্মের এবিলিটিকে কম্প্রোমাইজ না করে, সেটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। এই যে এগুলো আমি বলছি, এগুলো কি? এগুলো এনভায়রনমেন্টের টপিক, ইকোনমির টপিক। যখন তোমাদের এনভায়রনমেন্ট পড়া হয়ে যাবে, ইকোনমি পড়া হয়ে যাবে, আমার এসব তোমাদের বোঝাতেই হবে না, তোমরা এমনিই জানবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কী। বোঝা গেছে কেন জিএসের ইম্পর্টেন্স আছে, জিএস কেন আমাদের পড়াটা দরকার? জিএস পড়লে সিস্যাটের নিয়ে কোনো মাথা ঘামাতেই লাগে না, কম্প্রিহেনশন এমনি রেডি হয়ে যায়। সিতে টু মেনটেন অ্যান্ড ডেভেলপ আওয়ার সিটিজ উই নিড টু অ্যাডপ্ট সাস্টেইনেবলি রিলেটেড ইন্টারভেনশন। বলছে আমাদের মেনটেন করার জন্য এবং উন্নত করার জন্য আমাদের শহরগুলোকে উই নিড টু অ্যাডপ্ট, আমাদের এমন কিছু অ্যাডপ্ট করা উচিত উইথ সাস্টেইনেবিলিটি রিলেটেড ইন্টারভেনশন। সাস্টেইনেবিলিটি রিলেটেড ইন্টারভেনশন, ইন্টারভেনশন মানে নাক গলানো, মানে যেখানে সরকার ইন্টারভিন করে, মানুষ ইন্টারভিন করে, মানে সে বিষয়টাতে যেচে পড়ে উপজে এসে হেল্প করে। কোন বিষয়টাতে? সাস্টেইনেবিলিটি রিলেটেড, যাতে যে কোনো জিনিস যেটা তৈরি হচ্ছে সেটা যেন সাস্টেইন করে। এই যে কলকাতায় আমরা দেখেছি মা উড়ালপুল ভেঙে পড়েছে, ওটা কি ডেভেলপমেন্ট হয়েছে? ওটা উন্নতি হয়েছে? না, ওটা আনসাস্টেইনেবল, ভেঙে পড়ে গেছে। সাস্টেইন করা মানে লং টার্মে, যেটা চিরস্থায়ী, বাংলায় বললে চিরস্থায়ী, যেটা চিরস্থায়ী হবে বা বেশি বহু বছর ধরে সাস্টেইন করবে। তো যেটা 100 বছর 500, যেমন সাস্টেইনেবল কোনটাকে বলতে পারি? হাওড়া ব্রিজ সাস্টেইনেবল। মা উড়ালপুল সাস্টেইনেবল ছিল না? ছিল না। সো হাওড়া ব্রিজ একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, উন্নতি হয়েছে, বাট যে উন্নতি এখনও ভবিষ্যৎ প্রজন্ম টিকে রয়েছে সেটার উপরে। সো এইটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে, যে উন্নতিটা করব যাতে এখন আমরা পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মও পাবে। টু মেনটেন অ্যান্ড ডেভেলপ আওয়ার সিটি উই নিড টু অ্যাডপ্ট সাস্টেইনেবিলিটি রিলেটেড ইন্টারভেনশন। আমাদের যদি শহরগুলোকে মেনটেন করতে হয়, উন্নতি করতে হয়, তাহলে আমাদের এই রিলেটেড ইন্টারভেনশন বা উদ্যোগগুলোকে নিতে হবে সাস্টেইনেবিলিটি রিলেটেড। ডিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোড অফ দ্য ডেভেলপমেন্ট ইজ দ্য ভায়াবল লং টার্ম সলিউশন ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাস্টেইনেবিলিটি প্রবলেমস অফ ইন্ডিয়া। বলছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে পাবলিক, সরকারি সংস্থা এবং প্রাইভেট সংস্থা, এদেরকে একত্রিত হয়ে পিপিপি মডেলে কাজ করতে হবে। এটাও ইকোনমিতেই আমরা পড়ে থাকি, ইকোনমির মধ্যেই পিপিপি মডেল আছে, যেখানে সরকার এবং বেসরকারি কোম্পানি একসাথে কাজ করে। মোড অফ ডেভেলপমেন্ট এমন একটা উন্নতি হবে যেটা কিনা লং টার্ম সলিউশন হবে, কিসের জন্য? ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো এবং সাস্টেইনেবিলিটি প্রবলেমস অফ ইন্ডিয়া। ভারতের যে পরিকাঠামো রয়েছে এবং সাস্টেইনেবিলিটি প্রবলেমসগুলো রয়েছে সেগুলোর সলিউশনের জন্য আমাদের কি করতে হবে? পিপিপি মোডে কাজ করতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে একত্রিত করতে হবে। এইবার পড়ার পরে আমার কোনোটাকেই অ্যাবসার্ড বলে মনে হচ্ছে না। আমি কি লিখিয়েছিলাম ওখানে? যে অপশান পড়ার পরে যদি কোনো অপশানে দেখতে পাই নেগেটিভ কিছু, ইররেশনাল, অযৌক্তিক কিছু, অ্যাবসার্ড, অবাস্তব কিছু, যেটা হওয়া সম্ভব নয়, ইম্পসিবল, সেরকম কিছু যদি লেখা দেখি, আমি সেটাকে তখনই সেই মুহূর্তে কেটে দেবো। পেয়েছি 4টে অপশানের মধ্যে একটা অপশানও কি অ্যাবসার্ড আছে? বলো, একটা অপশানও কি পেয়েছো যেটা দেখে মনে হচ্ছে ভুল হতে পারে? পাওয়া গেছে একটা অপশান, এরকম বেকার অপশান পাইনি তো? রাইট? কোনো ডাউট হলে বলবে যে হ্যাঁ দিদি আমার মনে হচ্ছে এটাকে কেটে দেওয়া যাবে। যদি মনে হয় এরকম কারোর মনে হচ্ছে যে দিদি এখানে একটা অ্যাবসার্ড আছে, সেটা বলবে। আমি অন্তত কোনো অ্যাবসার্ড পাচ্ছি না। কেন? কারণ হতেই পারে, সবগুলোই হতে পারে, কোনোটার ভেতরে কী নেগেটিভ আছে? এর ভেতর কোনো নেগেটিভ নেই। বাট এটাই যে প্যাসেজে বলেছে সেটারও আমার কাছে গ্যারান্টি নেই, বিকজ আই হ্যাভ নট রেড দ্য প্যাসেজ। আমি এখনও প্যাসেজটা পড়িনি, আগে প্যাসেজ পড়বো তবে না জানতে পারবো। বোঝা গেছে? চলো এইবার, বাট আমি একটা জিনিস বুঝতে পারছি যে BCD তিনটেতেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আছে। দেখেছো? BCD তিনটেতেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আছে, একমাত্র এতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের কথা বলেছে। এতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের কথা বলেছে। সো এ ইজ এ অড ওয়ান আউট, আর অড ওয়ান আউট জেনারেলি আউট হয়ে যায়, অড ওয়ান আউট হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? কারণ বাকি তিনটের সাথে কোনোভাবেই যাচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা, ওটাতে প্রশাসনিক সমস্যা বলছে, আর এগুলোতে দেখো পরিবেশের, ক্লাইমেট চেঞ্জের কথা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট রিলেটেড প্রবলেমের কথা বলছে। পরের তিনটে BCD হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড সমস্যা, আর প্রথমটা পলিটিক্যাল সমস্যা, ঠিক আছে? সো ওটা না দেখেই মনে হচ্ছে একটু হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, তবু আমি প্যাসেজ পড়বো, প্যাসেজ না পড়ে অ্যান্সারে আসতে পারছি না। চলো প্যাসেজ পড়া যাক, কী বলছে প্যাসেজে।
Our cities are extremely vulnerable to climate change because of large concentration of populations and poor infrastructure. এইবার দেখো, our cities are extremely vulnerable to climate change. Keywords কোনটা? Climate change. Underline the keywords. Climate change is a keyword. Underline. 2021-এর কোশ্চেন। এটা ওর পরপর থাকবে না। কোনো তোমার কাছে কি বই আছে? কোশ্চেন থেকে দেখছো? একটু স্ক্রল করে করে দেখো আওয়ার সিটিজ দিয়ে কোন প্যাসেজটা স্টার্ট হচ্ছে দেখো, কারণ এগুলোর কোনো নাম্বারিং নেই। আমার কাছে তো বইয়ে রয়েছে, বইয়ে 54 নাম্বার, বাট তার সাথে প্যাসেজের তোমাদের পিডিএফ এর কোশ্চেনের নাম্বার মিলবে না। আওয়ার সিটিজ দিয়ে শুরু হচ্ছে, একটু স্ক্রল করো, আমি ওয়েট করছি দরকার হলে। আওয়ার সিটিজ প্যাসেজের শুরুতেই লেখা থাকবে আওয়ার সিটিজ। আওয়ার দেখো, দেখে পাবে, কারণ এটা আমার কাছে যে বইটা ওসওয়ালের বই, এটা আমি পিডিএফ থেকে দেখছি না। সো এখানের কোশ্চেন নাম্বার আর ওখানেরটা মিলবে না, দুটো আলাদা। এখানে 54 না না না, কিচ্ছু কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না। এটা আমি ফ্রিতে পেয়েছি, আমি কিনিনি, এগুলো বুক প্রমোশনের জন্য আসে। কিছু কিনতে হবে না, আপাতত পিডিএফ থেকে সব হয়ে যাবে। পাঠিয়ে দেবো আজকে ক্লাসের পরেই, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাঠিয়ে দেবো, সেখান থেকে প্রিন্ট আউট বার করে নেবে। আদারওয়াইজ এই পিডিএফগুলোর থেকেও প্রিন্ট আউট করতে পারো, অসুবিধা নেই তাতে কিছু। এরপরে বলছে ক্লাইমেট চেঞ্জ। এই যে আওয়ার সিটিজ আর এক্সট্রিমলি ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ বিকজ অফ লার্জ কনসেন্ট্রেশন অফ পপুলেশন অ্যান্ড পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। তাহলে কী কী পাচ্ছে এই লাইনটার মধ্যে? ক্লাইমেট চেঞ্জ একটা কিওয়ার্ডস আন্ডারলাইন করছি, পপুলেশন, লার্জ কনসেন্ট্রেশন অফ পপুলেশন, পপুলেশন একটা আন্ডারলাইন করবে একটা কিওয়ার্ডস, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার একটা আন্ডারলাইন করবে একটা কিওয়ার্ডস। তাহলে কী কী পেলাম? ক্লাইমেট চেঞ্জ, পপুলেশন, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে? পপুলেশন অতিরিক্ত, ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো ভালো না। ইনফ্রাস্ট্রাকচারের বাংলা মানে পরিকাঠামো, পরিকাঠামো ভালো নয়, রাস্তাঘাট অত ভালো নয়। বোঝা গেছে? এইবার দেখো এই লাইনটাকে কানেক্ট করেছে, কানেক্টিং ওয়ার্ডসকে কি বলেছিলাম? সার্কেল করতে। কানেক্টিং ওয়ার্ডস কোনটা? বিকজ, বিকজ অফ হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস। বোঝা গেছে? সো বিকজ অফটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস, এটাকে আমরা গোল করব, করে মাঝ বরাবর কেটে দেব। বোঝা গেছে? তার মানে আমাদের মেন ফোকাস থাকবে শুধুমাত্র কিওয়ার্ডসের ওপরে, বাকি ওইখানে অনেক কানেক্টিং ওয়ার্ডস থাকবে, ওগুলোর ওপর ফোকাস করব না। পরের লাইনে বলছে মোর ওভার পপুলেশন ডেন্সিটিজ আর ইনক্রিজিং ইন দেম বাট উই হ্যাভ নট ইয়েট ডেভেলপড দ্য সিস্টেম টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। মোর ওভার একটা সার্কেল করো, মোর ওভার একটা সার্কেল হবে, করতে হবে না এখন, জাস্ট শোনো, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট বোঝাবার জন্য তোমাদের এই যে এত কিছু বোঝালাম, সেটা একটা প্যাসেজ দিয়ে না বোঝালে বুঝবে না। তোমাদের এগুলো সব নেক্সট ক্লাসগুলোর থেকে হবে, এখন এত ভেবে লাভ নেই। মোর ওভারটা কেটে দেবো, এটা একটা কানেক্টিং ওয়ার্ডস। পপুলেশন ডেন্সিটি একটা কিওয়ার্ডস আন্ডারলাইন করবো। ইনক্রিজিং ইন দেম বাট উই হ্যাভ নট ইয়েট ডেভেলপ দ্য সিস্টেম টু অ্যাড্রেস দ্য ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট আন্ডারলাইন। এই যে বাট উই হ্যাভ নট ইয়েট ডেভেলপড, বাট উই হ্যাভ নট, এই সমস্তগুলো হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস। বাট গোল করবো, কেটে দেবো, আমার দরকার নেই এগুলো। মেন ফোকাস কি? গোল করে মাঝ বরাবর কেটে দেওয়া মানে হচ্ছে আমার দরকার নেই, আই এম ডিসকার্ডিং দ্য ওয়ার্ডস। আমার মেন ফোকাস কিওয়ার্ডসে। কিওয়ার্ডস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, পপুলেশন অতিরিক্ত থাকা, ইনফ্রাস্ট্রাকচার ভালো না থাকা। পরের পয়েন্টে বলছে ভালো না থাকার ফলে ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেমগুলো হচ্ছে সেই ইম্প্যাক্টটা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি না। আওয়ার সিটিজ কন্ট্রিবিউট টু 65% অফ দ্য জিডিপি। আমাদের শহরগুলো 65% জিডিপিতে কন্ট্রিবিউট করে। কত? জিডিপি। এবার আসলো কি? ইকোনমি। তার মানে অনেকগুলো ভ্যারিয়েবল পাচ্ছি, অনেকগুলো পয়েন্ট অফ ভিউ পাচ্ছি যেটা ক্লাইমেট চেঞ্জের সাথে কানেক্টেড। ইকোনমি আসছে, ইনফ্রাস্ট্রাকচার আসছে, পপুলেশন আসছে, সবই কানেক্টেড, ইকোনমি, জিডিপি আসছে। বাট দেয়ার আর, বাট ইজ অলসো আ কানেক্টিং ওয়ার্ডস, গোল করে মাঝ বরাবর কেটে দেওয়া। বাট দেয়ার আর নট এনাফ ফেসিলিটিস টু ক্যাটার দ্য নিডস অফ দি পিপল। বাট সেই পরিমাণে ফেসিলিটি নেই যে মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারে। ক্যাটার মানে হচ্ছে প্রবলেমকে কন্ট্রোল করা বা কমানো, কাট আউট করা। এই যে অ্যাড্রেস দ্য ইস্যুস, এই যে নিডস দ্য পিপল, ক্যাটার দ্য ফেসিলিটিস টু ক্যাটার দ্য নিডস অফ দি পিপল। It is important to address the issues of air quality, transport, etc. that are vital to identifying sustainable solution. তার মানে কি আরও কী পাচ্ছি? এবার আরও কিওয়ার্ডস পাচ্ছি। এয়ার কোয়ালিটি, ট্রান্সপোর্ট, তাহলে এতক্ষণ পেয়েছি ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট চেঞ্জ, জিডিপি, তারপরে পপুলেশন, লার্জ ডেন্সিটি,
এইবার পাচ্ছি কি এয়ার কোয়ালিটিও ভালো নেই, ট্রান্সপোর্টেশনও ভালো নেই। এবার আরও দুটো কিওয়ার্ডস পাচ্ছি, তার মানে একটা সমস্যা না, আমাদের অনেক সমস্যা রয়েছে শহরে। দ্যাট আর ভাইটাল টু আইডেন্টিফাইং সাস্টেইনেবল সলিউশন, এমন সলিউশন খুঁজতে হবে যেটা কিনা লং টার্মে সাস্টেইন করবে, বহু বছর অবধি থাকবে, রাইট? এমন কিছু সলিউশন খুঁজতে হবে। উই নিড টু ইনভলভ সিটিজেন, আমাদেরকে সিটিজেনদেরকে পার্টিসিপেট করাতে হবে, ইনভলভ করাতে হবে, নিজেদেরকে ইন্টারভিন করাতে হবে। কি? উই নিড টু ইনভলভ সিটিজেন, সাধারণ মানুষকে ইনভলভ করতে হবে ইন সিটি প্ল্যানিং, শহরগুলো যখন তৈরি হবে তখন, অ্যান্ড ক্রিয়েট অ্যান ইকোসিস্টেম, এমন একটা বাতাবরণ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে দ্যাট মিটস দ্য নিডস অফ দি পিপল, যেটা কিনা সাধারণ মানুষের নিডসগুলোকে ফুলফিল করবে। কেন? যদি তাদেরকে ইনভলভ করি, তারা তাদের প্রবলেমগুলো শেয়ার করবে, তাদের সেই অনুসারে তারা ডিমান্ডগুলো বলবে। বোঝা গেছে? তো এইটা পড়ে আমার কি ঠিক মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো অটোনমি, অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা রয়েছে? না। সো এ তো প্রথমেই অড ওয়ান আউটে আমি বাদ করে দিয়েছিলাম, এ তো অড ওয়ান আউট হয়ে গেছিলো, তিনটের সাথে মিল ছিল না। সো দ্যাটস ওয়াই একে আমি ক্রস করে দিয়েছি। সো এর পাশে একটা বড় করে ক্রস, এ হবে না। বি বলছে এভার ইনক্রিজিং পপুলেশন ডেন্সিটি ইজ আ হিন্ড্রান্স ইন আওয়ার এফোর্টস টু অ্যাচিভ দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখানে দেখো একটা সিঙ্গেল পার্শিয়াল ট্রুথ বলছে একমাত্র সমস্যা হচ্ছে আমাদের পপুলেশন ডেন্সিটি বাড়া। বাট সত্যিই কি পপুলেশন ডেন্সিটি একমাত্র কারণ? তাহলে এতগুলো কারণ কেন লিখলো? এয়ার কোয়ালিটি, ট্রান্সপোর্ট, পপুলেশন ডেন্সিটি, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, জিডিপির প্রবলেম, ক্লাইমেট চেঞ্জ, এতগুলো প্রবলেম তাহলে লিখতোই না যদি শুধুই পপুলেশনটাই সমস্যার কারণ হতো। অনেক সমস্যা আছে আমাদের ভারতবর্ষে, একটা সমস্যা থোড়ি না। সো বিটাও বাদ হয়ে গেল। বিতে একটা মাত্র সমস্যা নিয়ে কথা হয়েছে, বাট আমাদের এখানে মাল্টিপল সমস্যার কথা বলছে। চলো ডি পড়ি। ডি বলছে কি? Public private partnership mode of development is the viable long term solution for the infrastructure and sustainability problems. প্যাসেজে একবারও এই টার্মটা বলেছে যে আমাদের সরকারের সাথে পাবলিক আর কোম্পানিগুলোকে একত্রিত করতে হবে পিপিপি মোডে? না। কি বলেছে? পিপলকে পার্টিসিপেট করাতে হবে। প্যাসেজে কি লেখা ছিল? পিপলকে পার্টিসিপেট করাতে হবে লং টার্ম সলিউশনের জন্য। তাহলে সেটা কোথায় লেখা আছে? সিতে। টু মেনটেন অ্যান্ড ডেভেলপ আওয়ার সিটি উই নিড টু অ্যাডপ্ট সাস্টেইনেবিলিটি রিলেটেড ইন্টারভেনশন। ইন্টারভেনশন কথাটা মানে নাক গলানো, যেচে পড়ে ঢোকা, আর সেটার মানেই হচ্ছে সাধারণ মানুষকে ঢুকিয়ে তার ভেতরে কাজ করানো। বললাম না প্যাসেজে যে ওয়ার্ডস লেখা থাকবে অপশানে অ্যাজ ইট ইজ সেম ওয়ার্ডস লেখা থাকে না, বাট মানেটা একই থাকে। মানেটা ওখানেও যায় এখানেও তাই। এবার এটা আমি কেন বলতে পারছি? বিকজ আমার জিএসের নলেজ আছে তাই। তোমরাও বলতে পারবে যখন তোমাদের বেসিক ইংলিশের নলেজ আর জিএসের নলেজ থেকে যাবে। যখন হয়ে যাবে জিএসের নলেজ আর ইংলিশের নলেজ, তখন তোমরাও বলতে পারবে। ঠিক আছে? সো টু মেনটেন অ্যান্ড ডেভেলপ আওয়ার সিটি উই নিড টু অ্যাডপ্ট সাস্টেইনেবিলিটি রিলেটেড ইন্টারভেনশন। আমাদের কি উচিত? সাস্টেইনেবিলিটি রিলেটেড ইন্টারভিন করা, নাক গলানো। বোঝা গেছে? এইটা রয়েছে কোথায় আমাদের? এই হচ্ছে প্রসেস। আমি একটা আজকে আলোচনা করলাম, র্যান্ডাম জাস্ট খুঁজে পেলাম আর কি সামনে, সেই হিসেবে পরে যখন আমরা ইয়ার ওয়াইজ 2015, 16, 17, 18 এভাবে করে যখন আমরা সলভ করতে থাকবো, সেখানে অবশ্যই আমরা একদম 15 থেকে 25 অবধি টানা সলভ করব। তখন অনেক টাইপের ভ্যারাইটিস পাবো, বাট তোমাদের বোঝাবার স্বার্থে একটা সামনে পেলাম যেগুলো আমরা লিখেছি, সেইটাকে ওই রুলসটাকে লাগিয়ে কিভাবে কাজে লাগিয়ে আমরা কম্প্রিহেনশনের রুলসটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা কম্প্রিহেনশন সলভ করতে পারি, সেই জন্য এটা বোঝালাম। বোঝা গেছে? কারোর কোনো ডাউট আছে রিলেটেড টু কম্প্রিহেনশন রুলস বা কম্প্রিহেনশন রিলেটেড থাকলে বলবে, তারপরে আমরা ইডিয়ামে স্টার্ট করব। ঠিক আছে? যদি কম্প্রিহেনশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বলবে। আচ্ছা, তোমাদের কাছে বই আছে সবার? এসপি বক্সির না থাকলে বলবে আমাকে। কার কাছে নেই? প্রকাশের কাছে নেই? ওকে, হ্যাঁ বলো। কোনটায় বলো তো? এসপি বক্সিতে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওদের ওই কম্প্রিহেনশন আর ইউপিএসসির কম্প্রিহেনশন কিন্তু এক নয়। দিয়েছে নতুন? আচ্ছা আচ্ছা, তাহলে হতে পারে নতুন করে আপডেট করেছে হয়তো। যদি আচ্ছা আচ্ছা,
হতে পারে, কারণ হ্যাঁ বলো। এসপি বক্সি আছে, বাট সেটা পুরনো এডিশন, তোমাদের মতো নতুন না। আমাদের সময় কম্প্রিহেনশন অ্যাড হতো না। আমার যে এডিশন আছে অবজেক্টিভ ইংলিশের এসপি বক্সি, তুমি কি এসপি বক্সি ডেসক্রিপটিভ না অবজেক্টিভ কিনেছো? না না, কিনতে হবে না, ডেসক্রিপটিভ লাগে না। দাঁড়াও আমি দেখছি, আমার কাছে এসপি বক্সির পিডিএফ মানে একটা ব্যাচে গ্রুপে কেউ পাঠিয়েছিল, তোমাদের গ্রুপে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। কত পেজটা বলো? 494। আমি ও পেজ নাম্বার বললে হবে না, পেজ মিলবে না, তুমি চ্যাপ্টার বলবে কোন চ্যাপ্টারের, তো কোন পেজ নেই আমি সেটা পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, সিনোনিম অ্যান্টো, ঠিক আছে, দেখো পিডিএফ পাঠিয়েছি গ্রুপে, ওই পিডিএফে থাকতে পারে, ওখান থেকে দেখো। পিডিএফে অবজেক্টিভ ইংলিশের এসপি বক্সির পিডিএফ গ্রুপে একজন পাঠিয়েছিল আগের ব্যাচে, ওখান থেকে তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি আমি। হ্যাঁ ওর ভেতরে পেয়ে যাবে বোধহয়, এখানেও কিছু কিছু ঝাপসা আছে, বাট যাই হোক যেরকমই দিয়েছে তা দিয়ে তোমাদের আপাতত কাজ চলে যাবে। এখন আজকে আমরা ইডিয়াম পড়ছি, আজকে হ্যাঁ আজকে আমরা ইডিয়াম পড়ছি। ওয়েট, হ্যাঁ আমি একটু দেখে নিই তোমাদের ইডিয়াম, যাদের কাছে বই নেই তারা পিডিএফ থেকে ইডিয়ামটা খুলে রাখো। আচ্ছা নাও, পাঠিয়ে দিয়েছি পিডিএফ গ্রুপে, যাদের বই নেই পিডিএফ খুলে নাও। আচ্ছা, ইডিয়াম আজকে আমাদের রয়েছে, তোমাদের এটা 16 নাম্বার চ্যাপ্টার। আমার পুরনো বইয়ের পেজ 221, নতুন বই বলতে পারবো না, কন্টেন্ট থেকে দেখে নাও। আমার এটা পুরনো বই, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশনে। হ্যাঁ বলো। আচ্ছা 287, ওকে ঠিক আছে। পুরনো বইয়ে 221-এ রয়েছে, 221-এ রয়েছে চ্যাপ্টার 16 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা আগে বুঝতে হবে হোয়াট ইজ ইডিয়াম। ইডিয়াম জিনিসটা কি অ্যাকচুয়ালি? ইডিয়াম আর সিনোনিমের মধ্যে খুব আহামরি কিছু ডিফারেন্স হয় না, ঠিক আছে? সিনোনিমও মানে শব্দার্থ, ইডিয়ামেও মানেটা শব্দার্থই হয়, শুধুমাত্র কীরকম হয় ওটা একটা এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানো হয়ে থাকে ফর এক্সপ্রেসিভ রাইটিং। মানে ধরো তুমি একটা জিনিসকে অনেক বড় করে বলতে, সেটাকে তুমি জাস্ট একটা ছোট করে বলে দিলে ওটা এক্সপ্রেস হয়ে গেল। বা ধরো তুমি ওটাকে আরেকটু সুন্দর করে বলতে চাইছো, ঠিক আছে? তোমার মনে হচ্ছে যে এটা একটা খুব সাধারণ ওয়ার্ডস, তো আমি এক্ষেত্রে ইডিয়াম ব্যবহার করলে আর একটু ভালো লাগবে। লাইক ধরো আমরা অনেক সময় বলে থাকি, এখানে ফার্স্টেই যেটা বলছে পারপ্লেক্সড। পারপ্লেক্সড মানে হচ্ছে হতবুদ্ধি, কনফিউজড হয়ে যাওয়া। এইবার দেখো একই কথার কতগুলো মানে হয়, কনফিউশন হয়, পারপ্লেক্সড হয়, তারপরে হচ্ছে তোমার এই উইটস এন্ড হয়। তো এইভাবে করে কি হয়, অনেকগুলো মানে হয়। কি আছে? বুঝলাম না ঠিক, তোমাদের ইডিয়ামের এতে স্টার্ট হয়েছে কি অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটা দিয়ে স্টার্ট হয়নি? অ্যাট, হ্যাঁ অ্যাট ওয়ান্স উইটস এন্ড, ওটার ব্র্যাকেটে পারপ্লেক্স লেখা আছে তো, আমি ওটার কথাই বলছি, আমি ওই ব্র্যাকেটের কথাই বলছি, আমি ফার্স্টের কথা বলছি না, আমি এ পড়াচ্ছি তো, এতে তো তাই থাকবে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। ওইটাই তো আমি বোঝালাম যে পারপ্লেক্সড মানে হতবুদ্ধি, পারপ্লেক্সড মানে কনফিউজড হওয়া। তো ওই পারপ্লেক্সডকেই যখন আমরা একটা কোনো লাইনের ভেতর বা অ্যান্সার রাইটিংয়ের মধ্যে ডিটেলে লিখবো, সেখানে আমরা সুন্দর বোঝাবার জন্য, আমাদের লেখাটার কোয়ালিটিকে এনহান্স করার জন্য। এমন নয় যে পারপ্লেক্স লিখলে, কনফিউজ লিখলে কেটে দেবে, বাট না, ওটা হচ্ছে লোকাল, বা ওটা আমরা এত বেশি র্যান্ডামলি বলি। সো ইডিয়াম বা ফ্রেজগুলো আমরা ইউজ করি কেন? যাতে আমাদের লেখাগুলো আরও মোর এক্সপ্রেসিভ হয়, আরও সুন্দর হয়, এক্সপ্রেশনটাকে আরও বেশি ডিফাইন করে।
সো অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এইবার আমরা একটা একটা করে বুঝবো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ হচ্ছে ইডিয়াম পড়ার সময় মুখস্থ তো করতে হয়, 10 to 20% মুখস্থ করতে হয়, যেটার সাথে মিল খুব একটা থাকে না। বাট বাকি 80% ইডিয়াম এমন হয় যে ইডিয়ামগুলো বুদ্ধি দিয়েই অ্যান্সার সলভ করা যায়। ঠিক আছে, আমি পড়াবার সময় কিছু কিছু বাংলায় টেকনিক বলে দিই, যে টেকনিকগুলো যদি মনে রাখতে পারো ডেলি বেসিসে তাহলে ইজিলি তখন আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আমি গল্পের মতো বলে দিই, যার ভেতর 80%-এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, 20%-এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, 20% মুখস্থ করতে হয়, ওখানে আর কোনো গল্প বুদ্ধি কোনো স্টোরি কাজ করবে না। দেখো আজকে ABCD 4টে পড়বো আমরা। ফার্স্ট বলছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। উইট কথাটা WIT, উইট মানে হচ্ছে বুদ্ধি, উইটনেস থেকে কথাটা আসে, যার চাক্ষুষ বুদ্ধি থাকে তাকে উইট বলা হয়। সো যদি কারোর কোনো জিনিস বুদ্ধির শেষে থাকে, এন্ড মানে শেষ, সো কোনো জিনিস যদি বুদ্ধির শেষে থাকে তার মানে কি আমার মাথার বাইরে বেরিয়ে গেছে, আমরা বলি না কিরে মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিরে কনফিউজড হয়ে গেলি। সো বুদ্ধির শেষে থাকা মানে হচ্ছে হতবুদ্ধি, বুদ্ধি হত হয়ে গেছে, হত মানে হত্যা, মানে ওখানেই এন্ড, খতম, হত বুদ্ধি, উইট মানে বুদ্ধি, এন্ড মানে হত। তো যদি হত বুদ্ধি হই তাহলে কি হবে, সেটা কনফিউজড বা পারপ্লেক্সড, মানে আমি কি করব বুঝে উঠতে পারছি না। সো বুঝে বুঝে পড়বো। ইডিয়াম মানে সবসময়, বা অনেকে অবজেক্টিভ ইংলিশকে একদম গাধা গরুর মতো অন্ধের মতো মুখস্থ করতে থাকে গ্যাঁ গ্যাঁ করে, না, ওরকম করলে একটা টাইম অবধি মনে থাকবে, তারপর ভুলে যাবে, রিভিশন না হলে ভুলে যাবে। সো আমরা কি করব, ওভাবে নয়, আমরা বিষয়টাকে বুঝে বুঝে পড়বো। মাইক অন আছে কারোর, মাইকটা অফ করে নেবে, হ্যাঁ, সাউন্ড আসছে। আচ্ছা, অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছে পারপ্লেক্সড। তারপর বলছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। ফিঙ্গার টিপ মানে নখদর্পণে, বাংলায় যেটাকে আমরা বলি কি আমার নখদর্পণে আছে, ও আমি এক্ষুনি পারবো। নখদর্পণ কথাটার মানে কি আমি এই একদম আঙুলের মাথায় এক চুটকিতে করে দেবো। সো দ্যাট ইজ আই অ্যাম এক্সপার্ট, আমি এই বিষয়টাতে একদম পারদর্শী। সো যার যে জিনিস নখদর্পণে থাকে সে সেই বিষয়ে এক্সপার্ট হয়। সেকেন্ড বলছে কি অ্যাট দ্য স্পার অফ দি মোমেন্ট, মানে জাস্ট এই মুহূর্তে, স্পার অফ দি মোমেন্ট, এই মুহূর্তে মানে কোনো ডিলে করা যাবে না, উইদাউট এনি ডিলে, কোনো দেরি করা যাবে না, এক্ষুনি তো এক্ষুনিই করতে হবে, উইদাউট এনি ডিলে। অল ইন অল, আমরা বলি না ওই মোদ্দা কথা হচ্ছে এটাই আসল, অল ইন অল মানে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এত কথা বলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, দ্যাট ইজ কল অল ইন অল। এরপরে আসে অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, কোয়ার্টার কথাটার মানে 1/4, 1/4কে বলা হয় কোয়ার্টার। আর ক্লোজলি মানে তুমি কোনো জিনিসকে জুম করছো 4x-এ, যখন আমরা একটা ছবিকে 4x-এ জুম করি মানে তার সব থেকে একদম ছোট 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 জিনিসগুলোকেও আমরা দেখতে পাই, বোঝা গেছে। সো ক্লোজ কোয়ার্টার মানে হচ্ছে একদম ক্লোজলি, খুব কাছ থেকে এক্সামাইন করছি আমি, কোয়ার্টারলি এক্সামাইন করছি, ছোট থেকে ছোট, ওটাকে 4 ভাগের 1 ভাগ করে আমি ওটাকে একদম ফুটিয়ে ফুটিয়ে এক্সামাইন করছি। সো ক্লোজ কোয়ার্টার মানে হচ্ছে ক্লোজ এক্সামিনেশন, যেটাকে খুব খুঁটিয়ে এক্সামাইন করা হয়। অ্যাপেল পাই অর্ডার, আপেল কেটে খুব সুন্দর করে এরম করে গোল গোল করে থালায় সাজানো থাকে, তো ওটাকে অ্যাপেল পাই অর্ডার বলে, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর নির্দিষ্ট অর্ডারে সাজানো, সুন্দর করে গোছানো। সো ইন অর্ডার, অ্যাপেল পাই অর্ডার মানে ইন পারফেক্ট অর্ডার। অ্যাভাব বোর্ড, অ্যাভাব বোর্ড মানে অনেস্ট অ্যান্ড আপরাইট, যে সমস্ত কিছুর ওপরে, ঠিক আছে, জেনারেলি সৎ ব্যক্তিকেই সব কিছুর ওপরে স্থান দেওয়া হয়। অ্যাভাব অল, অ্যাভাব অল মানে সমস্ত কিছুর ওপরে, এভরি, এই যে বিফোর এভরিথিং এলস, তুমি যা করবে করে নাও, বাট তার আগে ইউপিএসসির পড়াশোনা, এইটা তোমার কাছে অ্যাভাব অল, মানে বিফোর এভরিথিং এলস, আগে পড়াশোনা তারপর সব কিছু, দ্যাট ইজ কল অ্যাভাব অল, ঠিক আছে। এরপর আসে অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, একটা ফিডলের মতো স্ট্রং বা ফিট, তার মানে কি স্ট্রং অ্যান্ড হেলদি, যারা শক্ত সামর্থ্য এবং সুস্থ সবল তাদেরকে বলা হয় অ্যাজ ফিট অ্যাজ ফিডল, ঠিক আছে। এরপরে আসছে কি দেখো অ্যাট র্যান্ডাম। র্যান্ডাম কথাটা আমরা বলি র্যান্ডামলি যা ইচ্ছা তাই পারিস কর, র্যান্ডাম মানে এমলেস, যার কোনো উদ্দেশ্য নেই, ও র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছে, কোনো উদ্দেশ্য নেই, ভবঘুরের মতো ঘুরছে, দ্যাট ইজ র্যান্ডাম, উদ্দেশ্যহীন। অ্যাট আ লুজ এন্ড, অ্যাট আ লুজ এন্ড মানে হচ্ছে আমরা কাদেরকে দুর্বল বলি, লুজ কাদেরকে বলি, যারা অলস, আনঅকুপাইড, কোনো কাজ নেই তাদের, বেকার হয়ে বসে রয়েছে, অকুপাই নেই, অকুপাই করা মানে কাজে ব্যস্ত থাকা, সো আনঅকুপাইড, ইডল মানে অলস ব্যক্তি, আলস্য নিয়ে শুয়ে বসে রয়েছে, লুজ এন্ড। এরপর সে অ্যাট লগার্স হেড, লগার্স হেড মানে টু বি স্ট্রাইভ, ঠিক আছে। এইখানে বলছে কি পার্টনার্স অফ আওয়ার ফার্ম অ্যাট লগার্স হেড দিস ডে, মানে কি তারা স্ট্রাইভ করছে, মানে যারা পার্টনার ছিল ধরো একসাথে মিলে ব্যবসা শুরু করেছে, তারা মাথায় মাথায় ঝগড়া করা বা কাইন্ড অফ বলতে পারো মতের মিল না হওয়া, তো একসাথে করে কাইন্ড অফ ঝগড়া ঠিক বলবো না, বিষয়টা হচ্ছে মত পার্থক্য হওয়া, ঠিক আছে, দ্যাট ইজ কল লগার্স হেড। অ্যাট অডস, অডসে কি বলছে ইন ডিসপিউট, অ্যাট অডস মানে ইন ডিসপিউট, ঝগড়া ঝামেলার মধ্যে থাকা,
অডসের মধ্যে অড কথাটা জেনারেলি খারাপকেই বোঝায়, যে আমরা অড সিচুয়েশনে ফেসে গেছি, ঝগড়ার মধ্যে ফেসে গেছি, দ্যাট ইজ অডস। আর তার সাথে হচ্ছে ডিসপিউট মানে ঝগড়া বা ঝামেলা, নট অনলি ঝগড়া বাট ইট ইজ লাইক আ ঝামেলা, ঠিক আছে। সবসময় যেমন ধরো দুটো রাজ্যের মধ্যে যখন ডিসপিউট চলে, দুটো দেশের মধ্যে ডিসপিউট চলে, এরা থোড়েই ঝগড়া করছে বাচ্চাদের মতো, বাট ঝামেলা তো চলছে না, দ্যাট ইজ কল ডিসপিউট। এইখানেই ঝগড়া আর ঝামেলার মধ্যে এইটাই পার্থক্য থাকে। এরপরে আসে হচ্ছে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, মানে কি এইটাকে ঝগড়া করা বলা হয়, বোন অফ কন্টেনশন বলে। বোন অফ কন্টেনশন বা কজ অফ কোয়ারেল অনেক পরেও আছে, এরপরেও বোন অফ কন্টেনশন পাবে এক জায়গায়। কজ অফ কোয়ারেল ঝগড়ার কারণ। অ্যাপেল অফ ডিসকর্ড মানে ধরো তুমি একটা ভালো আপেল খাচ্ছ, আপেলের মাঝখানে একটা কিছু পড়েছে, মানে আপেলের ওই বীজটা হয়তো তোমার মুখে পড়লো, তুমি ভাবলে ইস ঝামেলা বিচ্ছিরি, মুখটা বাজে হয়ে গেল। সো ইট ইজ লাইক আ তোমার ভালো জিনিসের মধ্যেই এক বালতি দুধে এক ফোঁটা গরুর চুনার মতো, তো দ্যাট ইজ লাইক আ ঝগড়ার কারণ। তো এই আমাদের সব ভালো চলছে, এর মধ্যে এইটা হচ্ছে ঝগড়ার কারণ। এরপর আসছে কি অ্যাট ক্রস পারপাজেস। ক্রস পারপাস তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্যের সাথে মেলে না, তুমি এদিকে চলে যাও আমি এদিকে চলে যাই। হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশন। ইন্টেনশন মানে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কনফ্লিক্ট করে, একে অপরের বিরুদ্ধাচরণ করে। আচ্ছা, এরপরে আসে আফটার ওয়ান্স ওন হার্টস। ওন হার্ট আমরা মন থেকে হৃদয় থেকে কি করি, যাকে আমার পছন্দ, ওন লাইকিং, নিজের পছন্দের কিছু, এই যে টু ওয়ান্স লাইকিং। এরপর আসছে কি অ্যাট দ্য বটম অফ। বটম মানে একদম নিচে, পাদদেশে একদম নিচে যেটা থাকে, আমরা বলি না মেন কালপ্রিট হচ্ছে এটাই, মানে একদম সব কিছুর যে উদ্দেশ্য নিচে রয়েছে, দ্যাট ইজ হচ্ছে টু বি মেনলি রেসপন্সিবল ফর, যে সব কিছুর জন্য দায়ী। এরপর আসে অ্যাট আ লস, টু বি আনএবল টু ডিসাইড, কী করবো বুঝে উঠতে পারছি না। লসে থাকা মানে অ্যাট আ লস মানে হচ্ছে ডিসিশান নিতে অসুবিধা হওয়া। আর একটা জিনিস একটু তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এরকম বেশ কিছু ইডিয়াম আছে যেগুলোর মানে অনেকটা কাছাকাছি। যেমন প্রথমেই যেটা ছিল অ্যাট উইটস এন্ড মানে পারপ্লেক্স, সো অ্যাট আ লস মানে টু বি আনএবল টু ডিসাইড অলমোস্ট সেমই দাঁড়ায়। হতবুদ্ধি হলেই তো তুমি ডিসিশন নিতে পারো না, না। এরপর যেমন ওই যে অ্যাপেল অফ ডিসকর্ড যেটা বললাম, কজ অফ কোয়ারেল, বোন অফ কন্টেনশন, এগুলোর মানে তাই, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন, বলছে কি টু হ্যাভ বিটার এনমিটি, শত্রুতার সম্পর্ক, খুবই তিক্ততা, বিটার মানে তিক্ততা, তিক্ততা শত্রুতার সম্পর্ক, তিক্ত শত্রুতা, সেটাকে বিটার ড্যাগার্স ড্রন বলে। অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে হচ্ছে অ্যাবসকন্ড বা টু বি আনচেঞ্জ, কোনো কিছুকে ছেড়ে দেওয়া। কুকুরের গলায় যদি ইউজ হয় তাহলে কুকুরের ক্ষেত্রে ইউজ হলে টু বি আনচেঞ্জ বলা হয়, আর যদি নর্মালি মানুষের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে যা তোকে ছেড়ে দিলাম, যা পারিস করে নে, দ্যাট ইজ হচ্ছে অ্যাট লার্জ। আচ্ছা, এবার হচ্ছে অ্যাট সি, এটাও দেখো এই একই, যে ব্যক্তি কনফিউজ তার ক্ষেত্রে আমরা বলি না কি রে সমুদ্রে পড়লি নাকি অথই সমুদ্রে পড়লি, দ্যাট ইজ হচ্ছে কী করবি বুঝে উঠতে পারছিস না, সো দ্যাট ইজ হচ্ছে অ্যাপ্লাই টু আ পারসন হু ইজ কনফিউজড, যে ব্যক্তি কনফিউজড হয়ে রয়েছে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার, আমরা বলি না কিরে ঘি ইয়ে ঝগড়ার মধ্যে অনেকে মানে পিঞ্চ করতে থাকে, আরও বেশি ঝগড়াটাকে বাড়িয়ে দেয়, বলি না কিরে ঘি ঢালছিস, যে কি যেন আগুনে ঘি ঢালা। সো ওই যে ইচ্ছাকৃত ঝগড়াটাকে আরও ত্বরান্বিত করার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য এটা করা হয়। টু মেক দ্য ম্যাটার ওয়ার্স, জিনিসটাকে আরও খারাপ করে দেওয়া। অনেকে দেখবে পায়ে বা মুখে কোথাও ব্রণ ওঠে, সেটাকে টিপে টিপে খুঁটে খুঁটে আরও বেশি ঘা করে দেয়, পরে সেগুলো দিয়ে দেখা যায় যে এই ক্যান্সার ওই ক্যান্সার, এই রোগ সেই রোগ এসে বসে থাকে। কেন? বিকজ তারা ওই জিনিসগুলোকে আরও বেশি খোটায়। তো দ্যাট ইজ হচ্ছে কি অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অ্যাট 6 and 7 এটা কীভাবে মনে রাখবে, 6 7 6 7 জেনারেলি কী হয়ে থাকে, যদি ধরো তুমি এভাবে ভাবো যে যখন তুমি ক্লাস 6 7-এ পড়তে, তখন তোমার মধ্যে অনেক নতুন নতুন হরমোনাল চেঞ্জেস এসছে, রাইট? ছেলেদের ক্ষেত্রে দাড়ি হয়, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেল আসে, সব বডিতে প্রচুর চেঞ্জেস আসে, এবং যেটা কি না অর্ডারটাকে নষ্ট করে দেয়, ডিসঅর্ডার করে দেয়। আমরা যে একটা পারফেক্ট স্মুথে অর্ডারে থাকি, যেরকম মন মানসিকতায় থাকি, সেটা ক্লাস 6 7-এর পর আস্তে আস্তে চেঞ্জেস আসতে থাকে। এইভাবে মনে রাখবে যে অ্যাট 6 and 7 মানে ডিসঅর্ডার, সব কিছু আগের মতো আর নেই, চেঞ্জেস এসে গেছে, ইন ডিসঅর্ডার। এরপর আসে হচ্ছে অ্যাজিউম এয়ার্স, মানে এয়ার মানে আমি সব কিছু দেখানো, যে আমি একেবারে বাতাসে ভেসে চলছি। অ্যাজিউম এয়ার মানে হচ্ছে ও বাতাসটাকে আমি কন্ট্রোল করছি, আমি বাতাসে ভাসছি, মানে কি আমি সুপিরিয়ার, আমি বিশাল কিছু একজন ব্যক্তি। প্রিটেন্ড সুপিরিয়রিটি, প্রিটেন্ড করা, আদতেও তুমি সেরকম নাও, ভান করছো যে আমি বিরাট কিছু, প্রিটেন্ড করা মানে ভান করা। সুপিরিয়রিটি মানে আমি সর্বসেরা। আর্গিউজ আইড মানে কি, আর্গিউ, দেখবে যে চোখ সবসময় প্রশ্ন করে, দ্যাট ইজ কল আর্গিউড। দ্যাট ইজ হচ্ছে যার প্রশ্নের খিদে মেটে না, দ্যাট ইজ হচ্ছে কেয়ারফুল, যে সবসময় জানতে চায়, খিদে থাকে। এই যে কেয়ারফুল, অবজারভেন্ট মানে যে সমস্ত স্টুডেন্টরা ভীষণ দেখবে বারবার টিচারদের জিজ্ঞেস করে যে দিদি এটা কী হবে, ওটা কী হবে, সেটা কী হবে, তার মানে কি তারা খুব জানতে চায়, আগ্রহ রয়েছে তাদের ভেতর। সো দ্যাট ইজ কল, তাদের চোখে আগ্রহ থাকে, দ্যাট ইজ কল আর্গিউজ আইড।
একটা স্টোনস থ্রো, আমরা বলি না ও তো ঢিল ছোড়া ডিস্টেন্সে থাকে, কিরে ওর বাড়ি কোথায়, তোর বাড়ি, ও তো ঢিল ছোড়া ডিস্টেন্সে, মানে আমি ঢিল ছুড়লে ওর বাড়িতে গিয়ে পড়বে, মানে একটুখানি কাছেই। তো একটা স্টোনস থ্রো মানে ভেরি ক্লোজ, খুব কাছে, সে আমার বাড়ির খুব কাছে থাকে। আচ্ছা, এরপরে আসছে বি, এ হয়ে গেল বি। বিতে কি বলছে, বাই হুক অর বাই ক্রুক। আমরা অনেক সময় বলি না যে যেভাবেই হোক, সে ভালোভাবে হোক বা মন্দভাবে হোক, আমি এটা হাসিল করেই ছাড়বো। এই কথাটা খুব কমন, জেনারেলি ইউজ হয়ে থাকে, বাই হুক অর বাই ক্রুক, মানে এইভাবে হোক বা ওইভাবে হোক, খারাপ পথে হোক বা ভালো পথে হোক, বাট আমি করবই। বাই এই মানে এই মিনসে এই যে বাই ওয়ান মিনস অর অ্যানাদার, এই পদ্ধতি অথবা অন্য পদ্ধতি, সে ভালো হোক বা মন্দ হোক, বাট আমাকে এটা করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। বেয়ার দ্য বার্নড অফ মানে কি, বেয়ার মানে সহ্য করা, বার্ন মানে পোড়া, তো আসল শখ বা আসল দুঃখ, আসল পোড়া, ঠিক আছে, এই পোড়াটা কে সহ্য করবে, মানে কোনো দুঃখের খবর এসছে, ধরো কেউ মারা গেছে, তো এই খবরটা যে সহ্য করলো, দ্যাট ইজ কল বেয়ার দ্য বার্নড অফ। এই যে টু বেয়ার দ্য মেন শক অফ, মেন শকটা, মেন দুঃখটা, আঘাতটা যে সহ্য করে, দ্যাট ইজ কল দি বেয়ার দ্য বার্নড অফ। বেল দ্য ক্যাট, আমরা বলি না বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, মানে কি খুব রিস্কি কাজ, ডিফিকাল্ট কাজ, যেটাতে সাহস লাগবে অনেক বেশি। টু টেক দ্য ফার্স্ট স্টেপ অ্যাট এ পার্সোনাল রিস্ক, প্রথম পার্সোনাল রিস্ক নিয়ে তোমাকে ফার্স্ট স্টেপটা নিতে হবে, দ্যাট ইজ হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। বিট ডেফিয়েন্স, টু ইগনোর, বাদ দে, যা পারিস কর, ঠিক আছে, ইগনোর করে দেওয়া, দ্যাট ইজ কল বিট ডেফিয়েন্স। এরপর আসে ব্লো ওয়ান্স ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো, টু প্রেইজ ওয়ান সেলফ, আমরা বলি না কিরে নিজের ঢাক নিজে পেটাচ্ছিস, দ্যাট ইজ হচ্ছে ব্লো ওয়ান্স ট্রাম্পেট, নিজের ট্রাম্পেট মানে ঢাক, সো নিজের ঢাক নিজে পেটানো, টু প্রেইজ ওয়ান সেলফ। এরপর আসে ব্রেক দ্য নিউজ, টু গিভ দ্য ব্যাড নিউজ, ধরো সবাই ভালো আছে, ভালো মুডে আছে, তুমি মাঝখান থেকে এসে দুম করে একটা খারাপ খবর দিয়ে দিলে, বলে ইস ভালো এত সুন্দর মহলটা নষ্ট করে ফেললি, সো ব্রেক দ্য নিউজ, তুমি নিউজটাকে ভেঙে দিয়ে কী করলে, ব্যাড নিউজ দিয়ে দিলে, খারাপ খবর দিলে। বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, ধরো তোমার পকেটের মধ্যে যদি ফুটো করে দেওয়া হয়, তাহলে কী হবে, তোমার হাত দিয়ে তোমার পকেটে যা পয়সা আছে সব বেরিয়ে যাবে, আর সব বেরিয়ে গেলে তুমি কী হবে, তুমি মিতব্যয়ী হবে, লাইক মানে হচ্ছে তুমি সবসময় খরচ করতে থাকবে। মানি স্পেন্ড কুইকলি, যারা প্রচণ্ড পরিমাণে টাকা খরচ করতে থাকে, যাদের হাতে পয়সা থাকেই না, সেভিংস করতেই পারে না, ঠিক আছে, তো তাদেরকে বলা হয় বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, নিজের পকেটে ফুটো করা। বাড়ি দ্য হ্যাচেট, বাড়ি দ্য হ্যাচেট মানে হচ্ছে যখন যুদ্ধের সময় এই কথাটা ইউজ হয়ে থাকে, বাড়ি দ্য হ্যাচেট মানে শান্তি আনো, যুদ্ধ বন্ধ করো এবার, টু মেক দ্য পিস, চুক্তি সাইন করে বাড়ি দ্য হ্যাচেট করা হয়, ঠিক আছে, বাড়ি দ্য হ্যাচেট মানে টু মেক পিস, শান্তি আনা। ডিসাইড ওয়ান সেলফ, প্রচণ্ড পরিমাণে অনুভব করা, কারোর জন্য ভালোবাসা হতে পারে, দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, টু ফিল এক্সেসিভলি, অতিরিক্ত মাত্রাতিরিক্ত পরিমাণে অনুভব করাকে বলা হয় ডিসাইড ওয়ান সেলফ, মানে নিজেকে সরিয়ে রেখে ভাবনাতেই এত ইয়ে হয়ে গেছে। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে আমরা বলি না বিটার সম্পর্ক, তিক্ততার সম্পর্ক, মানে খারাপ রক্ত মানে হচ্ছে তার সাথে আমার সম্পর্কটা খারাপ, বিটার রিলেশনস, তিক্ততার সম্পর্ক। ব্ল্যাক অ্যান্ড ব্লু, ছোটোবেলায় বাবা মায়ের কাছে আমরা প্রচুর মার খেয়েছি, মেরে গায়ে পুরো নীল নীল কালো কালো কালশিটে দাগ হয়ে যেত, সো ওইটা হচ্ছে বিট মার্সিলেসলি, কোনো দয়া মায়া না করে পেটানো, ঠিক আছে, তো ছেলেরা প্রচুর খেয়ে থাকে, ছোটোবেলায় দেখেছি, বড় তোমরা যারা বড় হয়ে গেছো জানবে, বাবারা খুব খেপে গেলে সেই বেল্ট দিয়ে পেটাতো, খুব শাসন করতো, কিছু কিছু বাবা, সবাই নয়, তো সেইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, টু বিট মার্সিলেসলি, প্রচুর পরিমাণে পেটানোকে বলা হয়, একদম দয়া মায়াহীনভাবে পেটানো, পিটিয়ে সারা গায়ে নীল নীল কালো কালো ছোপ করে দেওয়া। বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে শুধু ওই যে অনেক লোক থাকে না শুধু দূর ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, ঘুরিয়ে নাক দেখায়, কোনো ডিরেক্ট কথা বলতে পারে না, বিট অ্যাবাউট দ্য বুশ, বারবার এখানে বলে, ওটা বলে, সেটা বলে, বাট যেটা আসল কথা সেটা আর বলে না, সো বিট অ্যাবাউট দ্য বুশ, টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। বিট দ্য এয়ার, তুমি বাতাসকে বাড়ি মারছো, তুমি আজকে এটাই বাড়ি মারো আওয়াজ হবে, বাট আমি যদি এরকম এরকম করতে থাকি, এখানে বাতাস আছে, আমি এখানে এখানে বাড়ি মেরে যাচ্ছি, কিছু কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে না, সো ইউজলেস এফোর্টস, যে কষ্টটা করছো সেটা কাজে লাগছে না, বাতাসকে কেউ বিট করতে পারে না, সো বিট দ্য এয়ার মানে হচ্ছে টু মেক ইউজলেস এফোর্টস, যে এফোর্টসটা বেকার, কোনো কাজে আসবে না। বিল্ড ক্যাসেল ইন দি এয়ার, বাতাসের মধ্যে তুমি ঘর বানাবার চেষ্টা করছো, সেটা কি সম্ভব, একটা ইমাজিনারি ভিশন যে আমার একটা বাতাসের মধ্যে ভেসে থাকা একটা ক্যাসেল থাকবে, দুর্গ থাকবে, সম্ভব, টু মেক আ ভিশনারি স্কিমস মানে হচ্ছে আমি দিবা স্বপ্নে রয়েছি, ডে ড্রিমিং করছি, ভিশনারি আমার ইমাজিনেশনেই রয়েছে। ব্রেক দ্য আইস, বরফটা গলিয়ে দেওয়া, মানে কি অনেকক্ষণ সবাই শান্ত হয়ে বসে আছে চুপচাপ, মাঝখান থেকে তুমি বলে উঠলে আজকে আমি একটা গল্প বলবো তোমাদের, সো তুমি হচ্ছে সেই ব্যক্তি যে ঠান্ডাটাকে, ওই শান্ত মহলটাকে ভেঙে দিয়েছো, সো ব্রেক দ্য আইস। টু স্টার্ট দ্য টকিং, ফার্স্ট কথা বলাটা স্টার্ট করছো, এই যে টু স্পিক ফার্স্ট আফটার প্রলং সাইলেন্স, টানা সাইলেন্সের পর যে প্রথম কথা বলে। ব্রিং দ্য বুক মানে কি কাউকে ডেকে পাঠানো বা কাউকে শাস্তি দেওয়া,
ঠিক আছে, তাকে বলা হয় ব্রিং দ্য বুক। টু পানিশ অর টু কল ইন অ্যাকাউন্ট, মানে কাউকে ডেকে পাঠানো, শাস্তি দেওয়া বা জবাবদিহি চাওয়ার জন্য ডেকে পাঠানো, এটাকে কল ইন অ্যাকাউন্ট বলে। এরপর আসছে কি ব্রিথ ওয়ান্স লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, দ্যাট ইজ মারা যাওয়া, টু ডাই। ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, আমরা বলি না যে পেছন থেকে কেউ ওকে প্রলুব্ধ করছে, নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে। ব্যাক স্টেয়ার, সামনের থেকে নয়, পেছন থেকে। ব্যাক স্টেয়ার মানে পেছনের সিঁড়ির থেকে। তো মানে কি বাই আনফেয়ার মিন, খারাপ পদ্ধতিতে যদি কেউ ইনফ্লুয়েন্স করে বা প্রভোগ করে তাকে বলা হয়ে থাকে। এরপর আসছে কি বার্ডস আই ভিউ, সেই অর্জুন যখন তীর ছুঁড়েছিল কি দেখেছিল, পাখির চোখ, মানে হচ্ছে একদম কনসাইজ, এইটুকুতে এইটুকুই আমার দৃষ্টি হবে। সো দ্যাট ইজ হচ্ছে কনসাইজ ভিউ, একদম ছোট্ট, যে এইটুকু আমি এখান থেকে ওইটুকুই দেখতে পাচ্ছি, আশেপাশে যা আছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ হচ্ছে পাখির চোখের দৃষ্টি। ঠিক আছে, এরপরে আসে বোল্ট ফ্রম দ্য ব্লু, আকাশ থেকে বাজ ভেঙে পড়লো। ওকে ধরো ভালো খবর, ভালোভাবে ছিলে, হঠাৎ করে একটা খারাপ খবর এলো, আমরা বলি না মাথার ওপর বাজ ভেঙে পড়লো। সো বোল্ট ফ্রম দ্য ব্লু, ব্লু মানে খারাপ খবর, হঠাৎ সাডেন কোনো ব্যাড নিউজ আসাতে আমাদের যেটা হয়, এই যে সাডেন অর আনএক্সপেক্টেড শক। বার্ন ওয়ান্স বোট, ধরো তুমি কোথাও গেছো, গিয়ে তোমার বোটটাকে পুড়িয়ে দিয়েছো, জাহাজে করে বোটে করে সমুদ্রের ওপারে একটা আইল্যান্ডে গেছো, তো তুমি গিয়ে বোটটাকে আগুনে পুড়িয়ে দিয়েছো, তোমার আর ফেরত আসার কোনো চান্স আছে না, নেই। তো দ্যাট মিনস হচ্ছে রিটার্ন, নো পয়েন্ট অফ রিটার্নিং, মানে আর ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই, পয়েন্ট অফ নো রিটার্ন। বাই দ্য বাই, মানে আমরা যেটা নর্মালি বলে থাকি, বাই দ্য বাইও যাই, বাই দ্য ওয়েও তাই, বাই দ্য ওয়ে এটা বলতো, বাদ দে, মানে আমরা বলি না যাই হোক, এটা বল, যাই হোক, দ্যাট ইজ হচ্ছে যাই হোক। বি আপ টু, টু বি ইকুয়াল, মানে তোমার সমান সমান কেউ, বি আপ টু মানে তোমার সমান সমান, আপ টু মানেও যাই, ইকুয়াল মানেও তাই। বেটেড ব্রিথ মানে ইন অ্যাংজাইটি অর এক্সপেক্টেন্সি, টেনশনে থাকা বা এক্সপেক্টেন্সির মধ্যে থাকা। টেনশন, অ্যাংজাইটিরও বাবা, মানে টেনশনেরও বাবা হচ্ছে অ্যাংজাইটি, অতিরিক্ত পরিমাণে, মাত্রাতিরিক্তভাবে বেটেড ব্রিথ। ব্যান্ডি ওয়ার্ডস, অনেকে থাকে না যে খুব আর্গিউ করে, প্রচণ্ড তর্ক করে মুখে মুখে, দ্যাট ইজ হচ্ছে টু র্যাঙ্গল অর আর্গিউ, যে আমরা বলি না যে সব যারা শান্ত বাচ্চা হয়, বড়দের মুখে মুখে তর্ক করে না, তো যে বাচ্চারা বড়দের মুখে মুখে তর্ক করে তাদের ওয়ার্ডসগুলোকে ব্যান্ডি ওয়ার্ডস বলে, মানে ছোটো মুখে বড় কথা, যেটা শুনতে ভালো লাগে না। বি ইন ওয়ান্স বোনেট, টু বি ফাজি, মানে কি যারা সবসময় অন্যের খুঁত খোঁজে, ফাজি মানে অন্যের খুঁত খোঁজা যারা। বি ইন ওয়ান্স বোনেট, সবসময় অন্যের কোথায় কি খারাপ আছে, কোথায় কি আছে সেই সমস্ত দেখতে থাকে, কখনোই সন্তুষ্ট হয় না। বাইট দ্য ডাস্ট, ধুলো খাওয়া, বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে হেরে যাওয়া, যখন আমরা কোনো কিছুতে হেরে যাই দ্যাট ইজ কল বাইট দ্য ডাস্ট। টু বি ডিফিটেড, হেরে যাওয়াকে বলা হয় বাইট দ্য ডাস্ট। ঠিক আছে, ওই যে জেনারেলি যখন আমরা কি বলবো ওটাকে কি বলে, যে কোনো খেলা, ক্রিকেট হোক, ফুটবল হোক, বা যে কোনো মাঠে যে খেলাগুলো হয়, যখন কেউ হেরে যায় তারা ধূপ করে মাটির মধ্যে পড়ে যায় না, সো দ্যাট ইজ কি, সে ধুলো খাচ্ছে, সো দ্যাট মিনস সে হেরে গেছে। টু বি ডিফিটেড, ডিফিট মানে হেরে যাওয়া। ব্লু স্টকিং, এডুকেটেড বাট পেডান্টিক লেডি, যারা হয় না একটু শিক্ষিত বাট মানসিকতাটা একটু অন্যরকম, মানে বেশি আর কি কনজারভেটিভ বা এরকম টাইপের হয়ে থাকে, তাদের পেডান্টিক লেডি বলা হয়। বুক ওয়ার্ম, বই পোকা, সারাদিন বই পড়তে পছন্দ করে, আ পারসন ইন দ্য হ্যাবিট অফ পোরিং ওভার বুকস, সারাদিন বই নিয়ে পড়ে আছে। ব্রিং ডাউন দ্য হাউস, রিসিভ অ্যাপ্লজ, প্রশংসা পাওয়াকে বলা হয় ব্রিং ডাউন দ্য হাউস। ব্রোবিট, টু বুলি, আমরা বলি না কাউকে বুলি করা, ছোট করা, দেখবে সাইবার বুলিং হয়, নিন্দা করা হয়, অপমান করা, কলেজে র্যাগিং হতো, দ্যাট ইজ অলসো বুলিং। আচ্ছা, ব্যাড এগস, আ ওয়ার্থলেস, পচা ডিম, পচা ডিম কোনো কাজে লাগে না, ওয়ার্থলেস অযোগ্য, ওয়ার্থলেস মানে অযোগ্য। বিসাইড দ্য মার্ক, তোমাকে লিখতে বলেছি এখানে তুমি লিখে রেখেছো এখানে, দ্যাট ইজ ইররেলিভেন্ট, অযৌক্তিক, কোনো কাজে লাগবে না আমার। আমরা বলছি না রেলিভেন্ট জিনিস লেখো, উল্টোপাল্টা ইররেলিভেন্ট লিখে লাভ নেই, সো ওটা হচ্ছে ওয়ার্থলেস, বিসাইড দ্য মার্ক। এরপর আসে বার্ন ওয়ান্স ফিঙ্গার্স, মানে কি আঙুল পুড়িয়ে ফেলা, আমরা বলি না এই আগুন নিয়ে খেলিস না, মানে কি নিজেকে বিপদের মধ্যে ঝাঁপিয়ে দিস না। টু বি ইন ট্রাবল, বিপদের মধ্যে ঢোকা। ব্রাউন স্টাডি, রিভাইভ অর ডে ড্রিম, দিবা স্বপ্ন দেখাকে বলা হয় ব্রাউন স্টাডি। ব্যাঙ্ক অন, ডিপেন্ড অন আর কাউন্ট অন, কারোর উপর নির্ভরশীল হওয়াকে বলা হয় ব্যাঙ্ক অন বা ডিপেন্ড অন। আচ্ছা, এরপরে কি বলছে ব্যাঙ্ক অনের পরে, ব্লেজ দ্য ট্রেল, টু স্টার্ট আ মুভমেন্ট, কোনো আন্দোলন তৈরি করাকে বলা হয়, কোনো আন্দোলন, মুভমেন্ট মানে আন্দোলন করা। বুল ইন আ চায়না শপ, চায়নার প্রোডাক্ট আমরা এমনি জেনারেলি জানি যে চায়না প্রোডাক্ট অতটা ভালো হয় না, জেনারেলি ভেঙে চুরে যায়, আগে সবারই একটা মেন্টালিটি আছে যে চায়নার প্রোডাক্ট ভেঙে যায়। সো তার মানে কি, যদি একটা ষাঁড় গরুকে চায়নার প্রোডাক্টের দোকানে ঢুকিয়ে দিই তাহলে কী হবে, সব ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে বেরিয়ে আসবে। সো একদমই মারাত্মক ডেঞ্জার,
বা ড্যামেজকে বলা হয়ে থাকে। এই যে বুলিনা চায়না সব ওয়ান হু কজেস ড্যামেজ, যে ক্ষতি করে বা ড্যামেজ করে, ধ্বংস করে। বাই দ্য রুল অফ থাম্ব মানে কি অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা আঙুল, থাম্ব মানে কি আঙুল, বুড়ো আঙুল। তো জেনারেলি যদি আমরা হাতে করি, হাতে কলমে করা, হাতে কলমে করাটাকে বলা হয়ে থাকে বাই দ্য রুল অফ থাম্ব অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি করেছি হাতে কলমে, তারপর আমি জেনেছি, খাতায় নয়। তারপর কি বলছে, বিগ ড্র আ হিউজ অ্যাট্রাকশন, যে তোমার জীবনের বড় একটা অ্যাট্রাকশন, আকর্ষণের কারণ, দ্যাট ইজ আ বিগ ড্র। ব্রোকেন রিড, রিড মানে রিড কি হাড্ডি, মানে মেরুদণ্ডের যেটা ভেঙে গেছে, তার মানে তোমার একমাত্র সাপোর্ট যেটাও ছিল সেটাও আর নেই। এই যে সাপোর্ট দ্যাট ফেল, যে সাপোর্টটা ছিল, যে এটা ছিল সেটাও ফেল করে গেছে, সেটাও আর নেই। বাই দ্য স্কিন অফ দ্য টিথ, স্কিন অফ দ্য টিথ মানে দাঁতের যে স্কিন থাকে ভীষণ পাতলা হয়, মাড়ির যে স্কিনটা থাকে দ্যাট ইজ খুব, দাঁতের স্কিন প্রচণ্ড পাতলা, মানে দেখাই যায় না বলতে গেলে। তো প্রচণ্ড পাতলা মানে ন্যারো, পাতলা মানে ন্যারো, ইংলিশে ন্যারো বলে। তো যদি অনেক সময় হয় না যে আমরা মৃত্যুর মুখ থেকে, আমরা বলি না অনেক সময় আরে মৃত্যুর মুখ থেকে তো বাঁচতে বাঁচতে মানে মরতে মরতে ফিরে এলাম আজকে। সো ন্যারোলি কোনো কিছুকে এসকেপ করা, কোনো কিছুর হাত থেকে, বিপদের হাত থেকে, মৃত্যুর মুখ থেকে কোনো কিছুতে খুব হালকাভাবে বেঁচে আসা, মানে একদম গা ঘিসে বেঁচে আসাকে বলা হয়ে থাকে ন্যারো স্কিন। এই যে বাই দ্য স্কিন অফ দ্য টিথ দ্যাট ইজ ন্যারোলি। এই যে হি এসকেপ ডেথ ইন দ্য অ্যাক্সিডেন্ট বাই দ্য স্কিন অফ দ্য টিথ। বোন অফ কন্টেনশন, ওই যে বললাম কজ অফ কোয়ারেল, দেখো বোন অফ কন্টেনশন, কজ অফ কোয়ারেল, আর আগেও একটা কি ছিল, অ্যান্ড এই যে অ্যাপেল অফ ডিসকর্ড, কজ অফ কোয়ারেল, মানে একই। ওই যে বললাম একই ইডিয়াম অনেকগুলো মানেতে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। বোন অফ কন্টেনশন, ঠিক আছে, ঝামেলার কারণ। এরপরে বলছে বিট অর পিস অফ ওয়ান্স মাইন্ড, মানে কাউকে বকে দেওয়া, আমার মনে যা রাখছিল তোমার উপর ঝেড়ে দিয়েছি, দ্যাট ইজ হচ্ছে বকে দেওয়া। বর্ন উইথ সিলভার স্পুন, আমরা বলি না রূপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, মানে কি বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করা। এই যে টু বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি। বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, স্কোয়ান্ডার মানে কি আমরা বলি না যে ও একুলো গেল ওকুলো গেল, তো একটা মোমবাতির যদি দুদিক থেকেই পোড়াতে শুরু করি তাহলে কী হবে, তাড়াতাড়ি পুড়ে যাবে। সো দ্যাট ইজ হচ্ছে থাকবে না কিছুই। সো এটাকেই বলা হয় বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ইররেগুলারলি, র্যান্ডামভাবে, কোনো কিছু রেগুলার নয়। বাই ডিন্ট অফ, বাই দ্য ফোর্স অফ, ঠিক আছে, নেচার, বাই প্রকৃতির নেচারে, বা ডিন্ট মানে ফোর্স, একটা ফোর্সের চোটে, একটা শক্তির চোটে কোনো জিনিস করা। আচ্ছা, এরপর আসে ব্লো হট অ্যান্ড কোল্ড। অনেক ব্যক্তি থাকে দেখবে, সেই আমরা বলি না কি ডালে লাউ অম্বলে কদু, মানে হচ্ছে এখন কখনো এর হয়ে কথা বলে, কখনো ওর হয়ে কথা বলে, মানে কখনো এর জিনিসের ফরে কথা বলছে, কখনো বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে বলা হয় বাই হট অ্যান্ড কোল্ড, কখনো গরম কখনো ঠান্ডা। টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেনস্ট দ্য সেম টাইম। বাই অ্যান্ড বাই, ওটা বাই দ্য বাই ছিল, এটা বাই অ্যান্ড বাই। বাই অ্যান্ড বাই মানে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে কোনো জিনিস হওয়াকে বলা হয়। ব্লু ব্লাড মানে অ্যারিস্টোক্রেটিক ব্লাড, রয়্যাল ব্লাড, যাদের প্রচণ্ড সেই রাজরাজত্বদের, রাজরাজাদের যে রক্ত থাকে তাদেরকে ব্লু ব্লাড বা অ্যারিস্টোক্রেটিক ব্লাড বলা হয়। এরপর সিতে কি বলছে, ক্যারি ম্যাটার্স উইথ আ হাই হ্যান্ড, মানে কি কোনো ব্যক্তিকে প্রচণ্ড স্ট্রিক্টলি ডিল করা, স্ট্রিক্টলি যদি ডিল করা হয়। এই যে টু ডিল উইথ আ পারসন স্ট্রিক্টলি, মানে আমরা বলি না ওর বাবা খুব স্ট্রিক্ট, জানিস তো, একদম সবসময় ওকে একদম আঙুলের ইয়েতে রাখে, তো দ্যাট ইজ হচ্ছে স্ট্রিক্টলি ডিল করা। ক্লিপ ওয়ান্স উইং, ধরো তুমি এটা কোনো পাখির পাখনা উইংটাকে ক্লিপ দিয়ে আটকে দিলে, তাহলে কী হবে, উঠতে পারবে না, তুমি ওর ক্ষমতাটাকে দুর্বল করে দিলে তো। সো এই যে টু উইকেন দ্য পাওয়ার, ক্ষমতা কমিয়ে দেওয়া। কাম হোম টু মানে কি টু সারেন্ডার, সরি টু আন্ডারস্ট্যান্ড, হোম টু মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বোঝা। কাম টু আ স্ট্যান্ড স্টিল, হঠাৎ করে থেমে যাওয়া, কাম টু আ সাডেন স্টপ, যাচ্ছিল হঠাৎ করে ব্রেক কষে দিল গাড়ি, দ্যাট ইজ হচ্ছে কাম টু আ স্ট্যান্ড স্টিল। কাম অফ উইথ ফ্লাইং কালার্স, আমরা কাউকে আশীর্বাদ করার সময় বলি না যে যাও বিজয়ী ভাবা, দ্যাট ইজ হচ্ছে কাম টু আ ফ্লাইং কালার্স। টু কাম আউট সাকসেসফুলি, সফল হয়ে ফিরে এসো। কাম ক্রস ওয়ান্স মাইন্ড মানে কি আমার মনে পড়ে গেল, আমরা বলি না আমি তোর কথাই তো ভাবছিলাম, তুই একটুনি আমার মনে এসেছিলিস, দ্যাট ইজ হচ্ছে টু অকার টু ওয়ান সেলফ, একজনের মনে আসা। ক্রস ওয়ান্স মাইন্ড, ক্রাই ফর দ্য মুন মানে এমন কিছুর জন্য কান্না করা যেটা আসা সম্ভব না। যদি কেউ এখন বাচ্চায় বলে কাঁদে আর বলে আমায় চাঁদ এনে দাও, চাঁদ এনে দাও, তা আমরা বলি না কি চাঁদ কি ছেলের হাতের মোয়া, সো দ্যাট ইজ হচ্ছে সেই চাঁদ। সো বলছে ক্রাই ফর মুন টু উইশ ফর সামথিং ইম্পসিবল, এমন কিছুর জন্য কাঁদা যেটা পাওয়া অসম্ভব। কারি ফেভার উইথ উইন ফেভার অফ সামবডি, কোনো ব্যক্তির ফেভার বা পাশ আর কি সেটা ক্যারি করা বা পাওয়াকে বলা হয়, মানে তোমায় সে সাপোর্ট করছে। কল আ স্পেড আ স্পেড, টু স্পিক প্লেনলি, একদম সিম্পলভাবে সাধারণভাবে কথা বলাকে বলা হয়। ক্যারি দ্য ডে উইন আ ভিক্টরি, যে আজকের দিনটা তুমি জয় করলে, যেদিন জেতে তাকে বলা হয় ক্যারি আ ভিক্টরি। কাট আউট আ সরি ফিগার, টু গিভ আ পুয়ার শো, কোনো
খারাপ কিছু শো করাকে বলা হয় সেটা হচ্ছে টু গিভ আ পুয়ার শো, দ্যাট ইজ হচ্ছে কাটা সরি ফিগার। লাইক ধরো আমরা কোনো খারাপ কিছু করলে পর বাবা মায়ের সামনে মাথা নিচু করে বলি না যে সরি মা আর হবে না এরকম ভুল, দ্যাট ইজ আ সরি ফিগার। এটাও হতে পারে। অথবা তুমি রোজ ভালো পারফর্ম করো, তুমি এটা যেমন আমাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, আমার দিদির ছেলে মেয়ে দুটো আছে, অন্য সময় খুব সুন্দর গান করে, ভালো কবিতা বলে, যখনই স্টেজে তোলা হয় তখনই ঘাবড়ে টাবড়ে গিয়ে একাকার, মানে কি ওই দিনের জন্য একটা সরি ফিগার দিয়ে চলে আসলো, সো পুয়ার শো করে এসছে। সো এটা দুরকমভাবেই হতে পারে, কোনো স্টেজ শো হতে পারে, মানুষের সামনেও হতে পারে। আচ্ছা, এরপর আসে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে কি দুধ যদি হয়ে যায়, ফেটে যায়, তখন তার উপর আমরা কি দুঃখ করি, দ্যাট ইজ হচ্ছে রিপেন্ট করি, ইস কেন করতে গেলাম, রিপেন্ট মানে আফসোস করা। কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ, আমরা বলি না যে সেই জান্নাত মুভিটাতে ইমরান হাশমির একটা ডায়লগ ছিল যে নিজে ওর বাবা বলেছিল নিজের ইসের ওপর থেকে, নিজের এখতিয়ারের মধ্যে থেকে তারপর পা বাড়ানো উচিত। সো এইটাকে বলা হয় কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ। তোমার কাছে যা কাপড় আছে সেই অনুসারে কোটের ডিজাইন কাটো, আগে কোটের ডিজাইন কেটে নিয়েছো, তোমার কাছে সেই পরিমাণ কাপড়ই নেই, মানে নিজের বর্তের মধ্যে থাকো, নিজের যোগ্যতার মধ্যে নিজের পাও। টু লিভ উইদিন ওয়ান্স মিনস নিজের যোগ্যতার মধ্যে থেকে জীবন ধারণ করাকে বলা হয়। কল নেমস মানে অ্যাবিউজ, কাউকে অপমান করাকে বলা হয় কল নেমস। কার্টেন লেকচার, যদি কখনো কোনো ওয়াইফ যখন তার হাজব্যান্ডকে যে লেকচারটা দেয়, দ্যাট ইজ কল কার্টেন লেকচার। আর রিপ্রুফ বাই ওয়াইফ টু হার হাজব্যান্ড। চিপ অফ দ্য ওল্ড ব্লক রিজেম্বলিং ওয়ান্স পেরেন্টস ইন হ্যাবিটস। চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে এক ওল্ড ব্লকের মধ্যে যে চিপ থাকে, ব্লকে যে চিপ থাকে না, কম্পিউটারেরও থাকে বা ইয়েও থাকে, তো সেই চিপ মানে হচ্ছে একদম আগে যেরকম ছিল ওল্ড ব্লকটা যেমন ছিল অ্যাজ ইট ইজ এখনেরটাও সেম। তার মানে কি কোনো কিছু বাবা মাও যেরকম ছেলেও সেরকম, সেইটাকে বলে চিপ অফ দ্য ওল্ড ব্লক। মানে কি এই যে রিজেম্বলিং ওয়ান্স প্যারেন্টস ইন হ্যাবিটস, তোমার হ্যাবিট আর তোমার বাবা মায়ের হ্যাবিট সেম, মানে তুমি তোমার বাবা মায়ের মতো হয়েছো। রিজেম্বল মানে সাদৃশ্য। কেভিন মানে ইয়েল্ড। এবার ইয়েল্ড দুরকমভাবে ইউজ হয়ে থাকে। ইয়েল্ড অ্যাকচুয়ালি বশ্যতা শিকারকেও বলা হয়, কারোর সামনে মাথা নত করা বশ্যতা শিকার করাকেও বলে, আবার অনেক সময় চাষবাস করার যে চাষের যে উৎপাদন শক্তিটা থাকে সেটাকেও ইয়েল্ড বলা হয়। এখানে কোনটাকে বলছে, এখানে বশ্যতা শিকারটাকে বলছে। অলদো আওয়ার টিম ফট ব্রেভলি ইয়েট হ্যাড টু কেভিন বিফোর দ্য সুপিরিয়ার পাওয়ার প্লে টু দ্য অপোজিট টিম, তাদের সামনে আমাদেরকে মাথা নত করতেই হলো, বশ্যতা শিকার করতেই হলো। কেভ মানে গুহা, তো যদি কেউ গুহার মধ্যে ঢুকে যায় তার মানে কি আমি হেরে গেছি, আমি ঘরে ঢুকে গেছি, আমি বশ্যতা স্বীকার করে নিলাম। ক্লভেন হুফ দ্য ইভিল ইন্টেনশন, যাদের খারাপ উদ্দেশ্য থাকে, বাজে উদ্দেশ্য থাকে। কাট থ্রট মানে টাফ, খারাপ সিচুয়েশন বা কঠিন সিচুয়েশনকে কাট থ্রট বলা হয়। কল ইন কোশ্চেন মানে হচ্ছে ডাউট, প্রশ্ন করা, মানে তুমি আমাকে প্রশ্ন করছো, তোমার আমার ইসের ওপর ডাউট রয়েছে বা প্রশ্ন রয়েছে, দ্যাট ইজ কল কল ইন কোশ্চেন। চেক বাই জল ক্লোজ টুগেদার, একদম কাছাকাছি দেখতে, দ্যাট ইজ কল ক্লোজ টুগেদার। জেনারেলি যমজ বাচ্চাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। কাম টু আ পাস আর ডিফিকাল্ট সিচুয়েশান, কঠিন সব সময়কে বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ক্লোজ শেভ আর ন্যারো এসকেপ, একদম গা ঘিসে বেরিয়ে যাওয়া, ওটাকে ক্লোজ শেভ বলে। কাট অ্যান্ড ড্রাইড রেডিমেড ফর্ম, যখন কোনো জিনিসকে আমরা ছোটো ছোটো পিস করে কাটি, রোদে শুকাই, প্যাকেট করি, তার মানে কি সেটা রেডিমেড হয়ে যায়, রাইট, রেডিমেড ফর্মে। ক্লিঞ্চ দ্য ইস্যু ডিসাইড দ্য ম্যাটার, কোনো বিষয়ে যদি ঝামেলা হয়ে থাকে যে নাও এবার বিষয়টাকে মিটিয়ে নাও বা বিষয়টাকে ফাইনালি করো, ফাইনাল একটা ডিসিশনে আসো, দ্যাট ইজ হচ্ছে ডিসাইড দ্য ম্যাটার। ক্যারি ওয়ান্স পয়েন্ট মানে হচ্ছে কোনো ব্যক্তির অ্যাপ্রুভাল পাওয়া, উইন্স অ্যাপ্রুভাল মানে বাবা মা ধরো কোথাও তুমি ঘুরতে যেতে চাইছো, বাবা রাজি হচ্ছে না, তো ফাইনালি বাবা রাজি হয়েছে, দ্যাট ইজ ইউ হ্যাভ উইন দ্য অ্যাপ্রুভাল অফ ইউর ফাদার। এবার আসে কনকার্ড অর চেকার্ড কেরিয়ার, ফুল অফ আপস অ্যান্ড ডাউনস, যে কেরিয়ার সবসময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে, সব কখনো স্টেবল যায় না, লাইক বিজনেস ম্যাক্সিমাম সময় এটা হয়ে থাকে, বা যে বিজনেসগুলো স্টার্ট হচ্ছে নতুন বিজনেস সেগুলো আপস অ্যান্ড ডাউনস। কাট বোথ এন্ডস আর্গিউ ইন ফেভার অফ বোথ সাইড, দুটো সাইডেও আর্গিউ করা, তর্ক করছে, দুদিক দিয়েই তর্ক করছে। ককশিওর ভেরি শিওর অ্যান্ড সার্টেন, ককশিওর মানে হচ্ছে একদম আমি কনফার্ম, এটা তো এটাই, অন্য কিছু নয়, নিশ্চিত। এরপর আসে হচ্ছে কুকাসনুক টু শো ইম্পুডেন্ট কন্টেম্পট, হচ্ছে নিজের অযোগ্যতা দেখানো, নিজের যে আমি যে কতটা অযোগ্য সেটা কর্মের মাধ্যমে বোঝানো বা দেখানো, নিজের খারাপ দিকটা বা অযোগ্য দিকটা দেখানো। চ্যাপ্টার অ্যান্ড ভার্স ইন ফুল ডিটেল টু গিভ প্রুফ, কোনো ব্যক্তিকে প্রমাণ দেওয়ার জন্য যখন আমরা ডিটেল পাই টু পাই বোঝাই, দ্যাট ইজ কল দি চ্যাপ্টার অ্যান্ড ভার্স।
কুল ওয়ান্স হিল, আমাদের হিল মানে গোড়ালি, আমাদের গোড়ালি কখন ঠান্ডা থাকে? যখন আমরা কারোর জন্য অপেক্ষা করি, দাঁড়িয়ে আছি, হাঁটলে পর গোড়ালি গরম হয়ে যায়। সো বলছে টু বি কেপ্ট ওয়েটিং, কারোর জন্য অপেক্ষা করা, দাঁড়িয়েই আছি। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, তুমি গাজর আর স্টিক মানে হচ্ছে তুমি খরগোশটাকে একটা গাজর দিয়ে ডাকলে, খরগোশটা ছুটে এলো, গাজরটা খাচ্ছে, তুমি পেটের ওপর দিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি মারলে। তার মানে কি অ্যাট এ টাইম তুমি দুটোই করছো, তুমি খাবারও দিচ্ছ আবার শাস্তি দিয়ে দিচ্ছ। দ্যাট ইজ কল দি ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। বলছে কি টু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, শাস্তি এবং পুরস্কার দুটো একই সাথে, যেটা ব্রিটিশ সরকার করতো। মডার্ন হিস্ট্রি পড়বো যখন দেখতে পাবো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। কাম ইন হ্যান্ডি, আমরা বলি না জিনিসটা খুব কাজে লেগেছে রে, হ্যান্ডি মানে ইউজফুল, এই যে টু বি ইউজফুল, যেটা আমার কাজে লাগছে। এরপর ডিতে বলছে ডিগ দ্য গ্রেভ, টু টার্নিশ অর টু ডেস্ট্রয়, মানে কি আমরা বলি না কি রে নিজের কবর নিজে খুঁড়ছিস, তার মানে কি নিজের সর্বনাশ নিজে ডেকে আনা। টু ডিগ দ্য গ্রেভ মানে টু টার্নিশ অর টু ডেস্ট্রয়, ধ্বংস হয়ে যাওয়া। ড্র দ্য লং বো, এক্সাজারেট, মানে কি আমরা বলি না কিরে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন, মানে কি দুঃখী দুঃখী মুখটা করে রেখেছে, ঠিক আছে। তো দ্যাট ইজ হচ্ছে লং, এক সেকেন্ড, সেটাকে বলা হয় এক্সাজারেট, লম্বা করা। ডাই ইন হারনেস, কাজ করতে করতে মারা যাওয়া, এই যে ডাই বাই ওয়ার্কিং, যে কাজটা করে সেই কাজ করতে করতে যদি তার মৃত্যু হয়, দ্যাট ইজ হচ্ছে ডাই ইন হারনেস। ডাচ কারেজ মানে হচ্ছে কি মদ খেয়ে বেশি সাহসী, মাতালদের বেশি সাহস থাকে না, ওইটাকে মদ খেয়ে সাহসিকতা। অ্যাকচুয়ালি ডাচরা এরকম ছিল, ওরা খুব নেশা করতো, যার ফলে ওরা নেশার চোটে ওরা প্রচুর সাহসিক কাজ করেছে। সো এই যে ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, মাতাল যেরকম মাতালরা বেশি সাহসী কাজ করে, দ্যাট ইজ কল ডাচ কারেজ। ডেয়ার ডেভিল মানে ফিয়ারলেস পারসন, যে সমস্ত আমরা বলি না কিরে তুই তো পুরো ডেয়ার ডেভিল নিকলা, মানে কি তুই প্রচণ্ড সাহসী ব্যক্তিত্ব, তা দ্যাট ইজ কল দি ডেয়ার ডেভিল মানে ফিয়ারলেস পারসন, যার কোনো ভয় নেই। ডেড ব্রোক মানে পেনিলেস, একটা পয়সাও নেই, পুরো একদম ভিখারি হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে খরচ করে। পেনি মানে টাকা। ডাউন অ্যান্ড আউট, পুয়ার অ্যান্ড রুইন, গরিব এবং পুরো ধ্বংস হয়ে গেছে, যার কিচ্ছু নেই। ড্রাকোনিয়ান ল, এক্সট্রিমলি সিভিয়ার ল, ড্রাকোনিয়ান ল হচ্ছে সেই হিটলারের নিয়ম, প্রচণ্ড কঠোর নিয়ম যেগুলো, দ্যাট ইজ কল ড্রাকোনিয়ান ল। ডাই হার্ড আমরা কোনটাকে বলি, আমরা বলি না সে তার ডাই হার্ড ফ্যান, মানে তার ওই জিনিসটাতে সে প্রচণ্ড পরিমাণে লেগে আছে। যখন কেউ ইউপিএসসির জন্য ডাই হার্ডলি এফোর্ট দিচ্ছে, দ্যাট ইজ কল ডাই হার্ড। দ্যাট ইজ হচ্ছে পারসিস্টেন্ট ইন স্ট্রাগল, লড়াইয়ে একদম পারসিস্টেন্ট, সেখান থেকে একটুও নড়ছে না সরছে না, প্রচণ্ড ডেডিকেটেড। ডেজ অফ রেকনিং, টাইম টু অ্যান্সার ফর ওয়ান্স অ্যাকশনস, যেটাকে আমরা বলে থাকি ইসলামে বা খ্রিস্টানিটিতে বলা হয়ে থাকে ডে অফ জাজমেন্ট, মানে যে দিনকে আমাদের সবাইকে অ্যান্সার দিতে হয়, মানে আমাদের দিনের শেষ দিনটা আর কি, যেদিনকে আমাদেরকে যা কর্ম করেছি তার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং যেটা হিন্দুইজমে যেদিনকে আমরা মারা যাচ্ছি এবং যার পরে ডিসাইড করা হচ্ছে সে নরকে যাবে না স্বর্গে যাবে নাকি আবার জন্মগ্রহণ করবে, কোথায় হবে। সো দ্যাট ইজ হচ্ছে ডেজ অফ রেকনিং, মানে ওই দিনটা আমাকে আমার সমস্ত পাপ কর্ম ভালো কর্ম সব কিছু মনে করাবে। টাইম টু অ্যান্সার ফর ওয়ান্স অ্যাকশনস, নিজের কাজের উত্তর দেওয়া, অ্যান্সারেবিলিটির দিন। ডাউন ইন দ্য মাউথ, আউট অফ এলিমেন্ট, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি খুব খারাপ আছি, দুঃখে আছি, তার মধ্যে আমার মুখ থেকে খারাপ কথাটা বেরিয়ে গেছে। ডগ ইন দ্য ম্যানজার, আ পারসন হু প্রিভেন্টস আদার ফ্রম এনজয়িং হোয়াট হি হিমসেলফ ক্যান নট, এটা আমরা আশেপাশে প্রচুর দেখতে পাই, প্রচুর হিংসাত্মক মানুষ যারা নিজেরা যেটা জীবনে পায়নি সেটা অন্য কেউ পেলে হিংসায় তাদের ওপরে কালা জাদু করে, নজর দেয়, খারাপ কাজ করে, তারপরে হচ্ছে তোমার খারাপ চায় মনে মনে। তো এরা হচ্ছে সেই ডগ ইন দ্য ম্যানজার, মানে হচ্ছে কি আ পারসন হু প্রিভেন্টস আদার্স ফ্রম এনজয়িং হোয়াট হি হিমসেলফ ক্যান নট, সে নিজে যা পায়নি সে সেটা অন্যকে এনজয় করতে বাধা দেয়। ডাম স্কুইব, কমপ্লিট ফেলিওর, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে যে সে হচ্ছে ডাম স্কুইব, এরপর মানে তার আর কোনো কিছু বাকি নেই, ঠিক আছে। সো এখানে এসে তোমাদের ডি কমপ্লিট, ইডিয়াম কমপ্লিট। এরপরে নেক্সট ক্লাসে বোধহয় পরের চারটে রয়েছে, EFGH রয়েছে। হোমওয়ার্কে এইবার বলে দিই, ইংলিশ ক্লাসের হোমওয়ার্ক ইংলিশ ক্লাসেই পড়া ধরা হয়, যেহেতু গুগল মিটেই ক্লাস হয়। এইবার যেহেতু মাঝখানে দুটো দিন মানে একটা দিনই পাচ্ছ, পরেরটা বৃহস্পতিবারেই যেহেতু আবার ইংলিশ ক্লাস রয়েছে, সো যেহেতু মাঝখানে একদিন পাচ্ছ ওই জন্য আমি এটা বৃহস্পতিবারে ধরবো না, কারণ ABCD চারটে ইডিয়াম মুখস্থ করতে অনেকটা সময় লাগে, এক সপ্তাহ মিনিমাম লাগে। এটা আমি নেক্সট সপ্তাহে যখন ক্লাস করাবো শুক্রবারে, সেই সপ্তাহে আমি এই পড়াটা ধরবো, ঠিক আছে। তো তোমাদের এই মঙ্গল আর বৃহস্পতিতে টোটাল ABCDEFGH এই যে 8টা ইডিয়াম মানে 8টা অ্যালফাবেটের যে ইডিয়াম রয়েছে, এটা তোমরা একবারে আগামী 10 দিনের মধ্যে রেডি করবে। 10 দিনের মধ্যে রেডি করে নেক্সট সপ্তাহের যে শুক্র শনিবারে যে ক্লাসটা, শুক্রবারে যে ইডিয়ামের যে আবার যে ক্লাসটা হবে সেইখানে তোমাদেরকে এটা পড়া ধরবো। এই সপ্তাহে বৃহস্পতিবারে আর ধরবো না, কারণ যেহেতু একটা দিন পাচ্ছ এত তাড়াতাড়ি হবে না,
ওই জন্য নেক্সট সপ্তাহে 10-12 দিন 10 দিনের মধ্যে 8-10 দিনের মধ্যে কমপ্লিট করে নেবে, নিয়ে নেক্সট সপ্তাহে শুক্রবারে পড়া ধরবো। আগে ক্লাসে স্টার্টিংয়ে ইডিয়ামটা পড়া ধরবো, দেন ইডিয়ামটা পড়িয়ে দেবো। যেদিন যেটা সিলেবাসে লেখা রয়েছে সেদিনে ইডিয়ামটা পড়া ধরে ইডিয়ামটা পড়িয়ে দেবো, দিয়ে তারপর আমরা কম্প্রিহেনশনে যাব। কারণ কম্প্রিহেনশন করিয়ে ইডিয়ামে আসলে অনেক সময় কী হয়, লেট হয়ে যায়, কম্প্রিহেনশন করাতে করাতে টাইমের ঠিক থাকে না। তো আগে ইডিয়ামটা পড়িয়ে নিয়ে তারপর কম্প্রিহেনশন করব। কারণ ইডিয়ামের পরে অনেক সিলেবাস আছে, অবজেক্টিভ ইংলিশের সিলেবাস অনেক বেশি, তো সুতরাং এগুলো শেষ করতে হবে আমাদের। তারা আছে, ইডিয়াম আছে, ওয়ান ওয়ার্ড আছে, ফ্রেজাল ভার্ব আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। সো এইগুলো আমাদেরকে আগে আমরা এগুলো কমপ্লিট করব, দেন আমরা কম্প্রিহেনশন সলভ করব। প্রথমে 10 মিনিট পড়া ধরা হয়, 10 থেকে 15 মিনিট র্যান্ডামভাবে, এমন নয় পরপর কয়েকটা করে ধরবো, আর তারপরে হচ্ছে পড়িয়ে দেবো নতুনটা, তারপরে আমরা কম্প্রিহেনশনে যাব। আর কম্প্রিহেনশন সলভ করায় কীভাবে, কম্প্রিহেনশনে আমি কোশ্চেন আগে পড়বো, কোশ্চেনের অপশান পড়বো, মানে শুদ্ধ প্যাসেজ পড়বো, বুঝিয়ে দেবো, তারপর আমি অ্যান্সার তোমাদের থেকে জানতে চাইবো, আমি সলভ করে দেবো না। তোমরা বলবে যে দিদি এইখান থেকে আমি দুটো আগে জিজ্ঞেস করবো, বলো কোন দুটো একদম বাদ হয়ে যাবে। প্রথমে সেই দুটোকে বলবে যে একদম বাদ হয়ে গেল এই দুটো, আর রইলো এই দুটো। এবার জিজ্ঞেস করবে এই দুটোর মধ্যে থেকে কোনটা মনে হচ্ছে। সবাই একবার করে অ্যান্সারগুলো বলবে, যার যেটা মনে হবে। তারপরে আমি বোঝাবো যে কোনটা অ্যান্সার হলো, কারটা ঠিক হলো, কারটা হলো না। এইবার যাদেরটা ঠিক হবে তারা খাতায় একটা রাইট দিয়ে 2.5 লিখে দেবে, যে এইটা তুমি ঠিক বলেছো, তার মানে তুমি অ্যান্সারে নাম্বার পেয়েছো। যাদেরটা ভুল হবে তারা একটা ক্রস দেবে, -2, মানে যে নাম্বারটা কাটা হয় সেই নাম্বারটা লিখে দেবে। কত নাম্বার কাটা হয়, ওটাকে 1/3 করা হয়, মানে আড়াইকে 3 দিয়ে ভাগ করা হয়। আড়াইকে 3 দিয়ে ভাগ করলে যেটা কাটা হয় সেটা তুমি মাইনাস করে দেবে। এটা একটুখানি ডিকশনারি ইয়েতে দেখে নিও, ক্যালকুলেটারে। আড়াই নাম্বার 2.5কে 3 দিয়ে ভাগ করলে যেটা হয় সেই নাম্বারটা মাইনাস করে দেবে। যাদেরটা ভুল হবে, যাদেরটা ঠিক হবে তারা টিক দিয়ে 2.5 প্লাস করে দেবে। বোঝা গেছে? সো এইভাবে করে আমরা কম্প্রিহেনশন সলভ করব। প্রথম 2-3টে ক্লাসে এভাবেই হয়। তারপর আস্তে আস্তে যখন তোমরা আস্তে আস্তে সেম প্যাটার্নের কম্প্রিহেনশন পেতে থাকবো, তখন আমি শুধু পড়ে দেবো, তোমরা অ্যান্সারটা বলবে। তারপর আস্তে আস্তে আমি বলবো যে আমি চুপ করে বসে আছি, তোমরা এই প্যাসেজটা নিজেরা করো দেখি। তারপর তোমরা পড়বে, পড়ে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় দেন আমাকে জিজ্ঞেস করবে। এইভাবে করে আস্তে আস্তে আমরা একটু একটু করে অ্যাডভান্স হবো। প্রথমে আমি বুঝিয়ে দিই, আমি করিয়ে দিই, পরের দিকে আস্তে আস্তে তোমাদেরকে করতে দেবো, সামনেই একদম লাইভ ক্লাসে তোমরা করবে, করে বলবে, আমি জিজ্ঞেস করবো, বলো এবার অ্যান্সারটা কী হলো। ভুল হলে কেন ওটা ভুল হলো সেটাও বুঝিয়ে দেবো, যে কেন ভুল হচ্ছে, আর ঠিকটা কেন হচ্ছে, এইটা কেন অ্যান্সার হলো সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো এইভাবে আমাদের ইংলিশটা লাইভ ক্লাসে এই কারণে করানো হয়, যাতে প্রপার ওয়েতে শিখতে পারো। ইংলিশটা লাইভে না শিখলে পরে সমস্যা আছে, ঠিক আছে। কোনো ডাউট থাকলে, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। তোমাদের গুগল মিটে ক্লাস আবার বৃহস্পতিবারে আছে, বৃহস্পতিবার 12:30টায়। হ্যাঁ বলো। হ্যাঁ, ইউপিএসসির কম্পালসারি পেপারে থাকে, WBCS এর প্রিলিমসে থাকে, আর ইউপিএসসির কম্পালসারি পেপারে থাকে, অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোই। ইংলিশের যে হ্যাঁ বলো, বুঝতে পারলাম না, আরেকবার বলো। সব লাগবে, সব যা যা পড়াবো সব লাগবে, অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সব লাগবে। কি লিখেছে জয়িতা? জয়িতা আমি বুঝবে, আমরা দিদি ফার্স্ট 10 মিনিটে কিছু কি ইম্পর্টেন্ট বলেছিলে? 10 মিনিট লেটে জয়েন করেছি তাই জিজ্ঞেস করলাম। রেকর্ডের থেকে প্রথম 10 মিনিটটা দেখে নিও, আমার এখন খেয়াল নেই কী কী বলেছি, রেকর্ডের থেকে দেখে নিও একবার। প্রথমে বলেছিলাম বৃহস্পতি শুক্রবারে ক্লাস আছে, এই সপ্তাহে শুক্র শনির ক্লাসটা বৃহস্পতি শুক্র টানা করিয়ে দেবো। মঙ্গল, আজকে যেমন মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা ক্লাস হবে। জয়িতা আর কি লিখেছো? ইডিয়ামস কি ডিরেক্ট কোশ্চেন দেয় দিদি? বাবা যাও একটু ক্লাসটা করিয়ে নিই, পরে এসো। ইডিয়ামস কি ডিরেক্ট কোশ্চেন দেয় দিদি? আর অন্য ভোকাবগুলো ডিরেক্ট কোশ্চেনও থাকে, সেন্টেন্স মেকিংও থাকে, দুটোই থাকে। WBCS এর প্রিলিমসে ডিরেক্ট থাকে, সেন্টেন্সের মধ্যেও কখনো কখনো থাকে, আবার UPSC মেন্সের ক্ষেত্রে ডিরেক্টও থাকে, আবার কখনো কখনো হচ্ছে তোমার অ্যান্সারের মধ্যেও লিখতে দেয়। দু রকমই প্র্যাকটিস করতে হবে, মানে ইডিয়ামটা লাইনে কিভাবে ব্যবহার হয় সেটাও জানতে হবে, প্লাস এর মানে কি সেটাও জানতে হবে। বাট সবার আগে জানতে হবে এর মানেটা কি। মানে না জানলে তুমি লাইনে ব্যবহারই করতে পারবে না, বোঝা গেছে? সো আগে মানে জানবো, তবে না আমি সেটাকে লাইনের ভেতরে বা অ্যান্সার রাইটিংয়ে ব্যবহার করতে পারবো, বোঝা গেছে? সো যার জন্য আমাদেরকে মানেটা আগে ক্লিয়ার থাকতে হবে। বলো। কিচ্ছু বুঝতে পারছি, কথাটা কেটে কেটে যাচ্ছে, আবার বলো, বুঝতে পারছি না।
কম্পালসারি পেপারটা কি বললে, বুঝতে পারলাম না। আমি বলছি আপনি ডাকুমেন্ট লিখতে দেন তো, মানে এখানে আমার লিখা একটা অসুবিধা নেই, যেটা ফেজ লিখা আছে, মানে ফেজটা সব লিখতে হবে। কোন ফেজের কথা বলছো? ও বলছে যে এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে তো, ডগ ইন দ্য অরিজিন, ওই মিনিংও একটা দেওয়া রয়েছে। ফ্রেজও যা ইডিয়ামও তাই, ফ্রেজও যা ইডিয়ামও তাই। ওই যে চ্যাপ্টারের নাম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রয়েছে, ওটার মানে একই, ওটা মানে আলাদা নয়। হ্যাঁ, ফ্রেজেস আর ইডিয়ামস একই, আর ফ্রেজাল ভার্ব আলাদা, ফ্রেজাল ভার্ব আলাদা। ফ্রেজাল ভার্ব একটা আলাদা চ্যাপ্টার আছে, যখন ফ্রেজাল ভার্ব পড়াবো তখন করবে, ঠিক আছে? ফ্রেজ আর ফ্রেজাল ভার্ব আলাদা। বলো। এটার মেক সেন্টেন্স, WBCS প্রিলিমসে মেক সেন্টেন্স দেয় না, ওখানে শুধুমাত্র অ্যান্সারটা লিখতে দেয়। আর ইউপিএসসির ক্ষেত্রে মেক সেন্টেন্সও থাকে। ঠিক আছে, ক্লাস কমপ্লিট করছি। কালকে হিস্ট্রি আছে, মডার্ন হিস্ট্রি স্পেকট্রাম সবাই কাছে রেখো। মডার্ন হিস্ট্রির কালকে ফার্স্ট দুটো চ্যাপ্টার করানো হবে। ঠিক আছে, ক্লাস কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।